গল্পের নাম ধূসর রংধনু। কলমে মাহিরা ইসলাম, মাহি। গল্পের সমাপ্তি পর্ব, প্রথম অংশ। প্রকৃতি জুড়ে মৃদু সমীরণ বইছে। পাখিদের কণ্ঠস্বরে আকুলতা। মেঘে ঢাকা আকাশ এখন উন্মুক্ত। উন্মাদের ন্যায় চলছে নিস্তব্ধর 4 চাকার গাড়িটি। শত তারা তার গন্তব্যে পৌঁছানোর। এইমাত্র নীলপদ্ম নামের আইডি থেকে আরাধ্য তার দ্বিতীয় ভিডিওটি পাবলিশ করল তাদের কলেজের গ্রুপে। সেখানে সে মাথা নিচু করে বসে নিজের অপরাধ স্বীকার করেছে। সেখানে সে স্পষ্ট করে বলেছে সে নিজের সুবিধার্থে তাসফি এবং নিস্তব্ধ স্যারের ভিডিওটি করেছিল এবং পাবলিশ করেছিল। সে জানত তারা বিবাহিত, তবুও তাদের দুর্নাম ছড়াতে সে এমনটা করেছে। সে এখন সকলের নিকট ক্ষমা প্রার্থী। সে তার অপরাধ বুঝতে পেরেছে। এই ভিডিওটি দেখার পর সকল শিক্ষার্থী আরও আফসোসের সুর তুলছে। শুধু শুধু তারা নিস্তব্ধ স্যার আর তাসফিকে জড়িয়ে কতগুলো নোংরা কথা বার্তা বলল। নিস্তব্ধ আর তাসফি এই মুহূর্তে দাঁড়িয়ে আছে আরাধ্যদের বাসার সামনে। আরাধ্যর নামটা শুনে সেও কিছুটা থমকে গিয়েছিল প্রথমে। বিশ্বাস করতে খানিকটা কষ্ট হয়েছিল তারও। আরাধ্যকে নিজের ভাইয়ের স্থানে বসিয়েছিল সে। এই প্রথমবার তাসফি বোধহয় ভুল মানুষকে বিশ্বাস করে ঠকে গেল। আরও কি কেউ আছে সে লিস্টে? ছেলেটা এক নিমিষেই কেমনে তাদের বন্ধুত্বের ফাটল ধরিয়ে দিল। কেন করল ও এমনটা? কি ক্ষতি করেছিল তাসফি তার? তার জবাব নিতেই তাসফি এসেছে। নিস্তব্ধ আরাধ্যর নাম ধরে চিল্লিয়ে ডাকতে লাগল। আরাধ্য বাবা মা সে সময় কেউই বাড়িতে ছিলেন না, দুজনেই কর্মজীবী মানুষ। আরাধ্য, আরাধ্য বেরিয়ে এসো, বেরিয়ে এসো কুইক। নিস্তব্ধ রাগে ফুঁসছে। নিস্তব্ধর কণ্ঠ পেয়ে আরাধ্য ভয়ে কাঁপতে লাগল। আজকে বোধহয় তার নিস্তার নেই। তবুও সে তো অপরাধী। আরাধ্য এক পর্যায়ে ছুটে বের হলো আর সহ্য করতে না পেরে। আরাধ্যর দেখা পেতেই নিস্তব্ধর ভেতরের আগুন যেন দাউদাউ করে বেড়ে গেল। সে তেড়ে গেল ওর দিকে। হাতে মুখে কিল ঘুষি মেরে অস্থির করে তুলল। তাসফি থামাতে চেয়েও পারছে না নিস্তব্ধকে। টেনেও সরাতে পারছে না। এমনটা হবে জানলে সে আসত না কিছুতেই। সে তো রক্তারক্তি চায়নি। লোকটা বেজায় ক্ষেপে আছে। সুজন গাড়ি থেকে নেমে দৌড়ে এলো। নিস্তব্ধ, কি করছিস? থামো। ছেলেটা ওর ভুল স্বীকার করেছে। থামো ভাই। সুজন কোনো রকমে নিস্তব্ধকে থামালো। ছাড় আমায় সুজন। আজ ওকে চরম শিক্ষা দেব। সব জানার পরেও এত বড় স্পর্ধা ও উপায় কি করে? আরাধ্য তখন ও দুহাত পেছনে মাটিতে ঠেকিয়ে বসে রয়েছে ক্লান্ত ভঙ্গিতে। ধস্তাধস্তি করে কিছুটা জখম ও হয়েছে সে। সুজন ওদের থামিয়ে আরাধ্যর দ্বিতীয় ভিডিওটি ওপেন করে দেখাল। সুজনকে নিস্তব্ধ আসার পথেই মেসেজ করেছিল আরাধ্যর কথা বলে। তাই তো ছুটে এসেছে। সে ঠিক জানে নিস্তব্ধ এখানে এসে কি করতে পারে। বন্ধুকে সে হারে হারে চেনে। তাসফি ভিডিও দেখা শেষে আরাধ্যর দিকে এক পলক চেয়ে এগিয়ে গেল। বসে থাকা আরাধ্যর শার্টের কলার ঝাঁকিয়ে কণ্ঠে বিষাদ ঠেসে শুধাল, কেন করলি এমনটা? বল, বল কেন করলি? কি লাভ হলো তোর এতে বল? তাসফি এই পর্যায়ে আরাধ্যর গালে থাপ্পড় মেরে বলল, চুপ করে থাকিস না আরাধ্য, বল প্লিজ ভাই। এই আরাধ্য বল না। ভাই ডাক শুনে আরাধ্য ছলছল নয়নে তাকালো তাসফির পানে। তাসফির চোখেও জল। আরাধ্য স্পষ্ট ঠাহর করতে পারল তার জীবন থেকে দমকা হাওয়ার ন্যায় নিজের হাতে কিছু সুখ বিসর্জন দিয়ে ফেলেছে সে। পুনরায় চাইলেও সে আর তা ফিরিয়ে আনতে পারবে না। বিশ্বাস একবার ভঙ্গ হলে পুনরায় গড়া প্রায় অসম্ভব ব্যাপার। পুনরায় গড়লেও মনের মাঝে সেই চির থেকেই যায়। ঝোঁকের বসে করা কাজ আজ তার নিকট হতকারিতা। দীর্ঘনিশ্বাস ফেলল আরাধ্য। অতপর খুলে বলল কালকের ঘটনা। আরাধ্য মানসাকে পছন্দ করে। কলেজের শুরু থেকেই সে মানসাকে দেখে নিজের মন হারিয়েছে। তার প্রতি প্রবল ঝোঁক তার। কিন্তু ভয়ে সে কখনো নিজের মনের কথা খুলে বলতে পারেনি ওকে। তারপর মানসার করা কর্মকাণ্ডে আরাধ্য কিছুটা আহত হয়েছিল। সে বুঝেনি মানসা এতটাও খারাপ একটা মেয়ে হয়ে উঠবে। কাল যখন মানসা তাসফির নিকট ক্ষমা চাইল, আরাধ্য যেন নতুন করে আশার আলো দেখতে পেল। ভেবেছিল তার পছন্দের মানুষটার বোধহয় এবারে সুমতি হয়েছে। তাই তো আরাধ্য সেই সময় ক্লাসের ঘণ্টা শেষে মানসা যখন বাইরে বের হলো সেও বের হয়েছিল তাসফিদের আড়ালে এক ফাঁকে। ওয়াশরুমের সামনেই দোলনা করতে করতে শেষমেশ মানসাকে আরাধ্য প্রপোজ করে বসে। সে কিছুটা হীনন্যতায় ভুগছিল। তবে এই সুযোগ হাতছাড়া করতে ও ইচ্ছে হয়নি। আরাধ্য বোধহয় তখন ঘোরের মাঝে ছিল। কি থেকে কি করছে নিজেই জানে না।
মানসা তখন মুচকি হেসে আরাধ্যর কাঁধ ধরে বসা থেকে দাঁড় করাল। মানসার স্পর্শে আরাধ্যর বুকের মাঝে ধুকপুক শব্দের ঢোল বৃদ্ধি পেল যেন। তার মনের মাঝে থাকা প্রণয়ের দহন তাতে আশকারা পেয়ে দাউদাউ করে জ্বলে উঠে চারিদিকে ছড়িয়ে পড়তে লাগল। মানসা তখন মুচকি হেসে বলল, আরাধ্য, আমি তোমায় একসেপ্ট করতেই পারি, তবে জানো তো এই নিষ্ঠুর দুনিয়ায় এমনি এমনি কিছু পাওয়া সম্ভব নয়। তোমাকেও যে আমার জন্য কিছু করতে হবে। কি সোনা, করবে তো? আরাধ্যর চোখ চকচক করে উঠল। কি করতে হবে বলো, তোমার জন্য আমি সব করতে রাজি। এই পর্যায়ে আরাধ্য মানসার হাত ধরে ফেলল। মানসার হাত শক্ত করে চেপে ধরে বলল, বিশ্বাস করো, যা বলবে আমি তাই করব আমি। মানসা তখন মুচকি হাসলেও বলল, চিন্তা করো না সোনা, আমি তোমায় সঠিক সময়ে সব বুঝিয়ে দেব। যাও এখন ক্লাসে যাও, দুষ্টু ছেলে। মানসা চলে যেতে নিলে আরাধ্য পিছু ডেকে শুধাল, তবে কি আমি ধরে নেব তুমি আমার প্রস্তাবে রাজি? মানসা পিছু ঘুরে রহস্যময়ভাবে হেসে শুধাল, সেটা না হয় তোমায় রাতেই বোঝাবো কেমন। আরাধ্য যেন তখন আকাশে উড়ছিল। ক্লাসের এক ফাঁকে মানসা তার ফোন নম্বরটাও দিয়ে যায়। ফেসবুক আইডি তো সে প্রতিদিন ফলো করে মানসাকে সবার আড়ালে। রাতে যখন মানসা তাকে নিজে থেকে মেসেঞ্জারে নক দিল, সে যেন আকাশে ভাসছিল। প্রথমে মেসেজের মাধ্যমে মানসার মিষ্টি করার তোরে আরাধ্য হারিয়ে যাচ্ছিল ওর মাঝে। তারপর যখন ও ভয়েস কল দিল, আরাধ্য যেন তখন পুরো মানসার বশে। আরাধ্যর তখন মনে হচ্ছিল মানসাই তার সব। ওর জন্য সে সব করতে পারবে। মানসা হঠাৎ তখন তাকে নিস্তব্ধ আর তাসফির সেই ভিডিওটি পাঠাল এবং কি করতে হবে বুঝিয়ে দিল। আরাধ্য তখন এতটাই মানসায় ডুবে ছিল যে কি থেকে কি করছে সেই খেয়ালই ওর ছিল না। আরাধ্য আর মানসা ভোর পর্যন্ত দীর্ঘ আলাপ কার্য চালিয়ে গেল। অতপর ঘরের বসেই সে ভিডিওটা পাবলিশ করে ঘুমিয়ে গিয়েছিল। ওই যে কথায় আছে না, প্রথম প্রথম প্রেমে পড়ে মানুষ ন্যায় অন্যায় নীতিবোধ সব হারিয়ে ফেলে। চারপাশে মানুষজন তখন থমকে দাঁড়ায়, চলতে থাকে তখন শুধু সে আর তার নতুন প্রেমিকা। আরাধ্যর ও হয়েছিল তাই। আরাধ্যর যখন ঘুম ভাঙল তখন যেন সে হুঁশে ফিরল। ভিডিওর কমেন্ট বক্সে মানুষের ছি ছি বার্তায় তার বুকের মাঝের ঘুমিয়ে থাকা বিবেকবোধ যেন আস্তে আস্তে জাগ্রত হতে লাগল। খানিকক্ষণ বাদে তার এক বন্ধু নিস্তব্ধর সম্পূর্ণ বক্তব্য রেকর্ড করে তাকে পাঠাল। মাথা চেপে বসে রইল সে। নিস্তব্ধর বক্তব্য সম্পূর্ণ শুনে আরাধ্যর যেন মনে হল সে ঝোঁকের বশে কত বড় অপরাধটাই না করেছে। তার মনে হচ্ছে সে এখন গলা পানিতে দাঁড়িয়ে সাঁতার না পারায় ছটফট করছে। ঢেউয়ের তোপে সে নির্ঘাত এখন তাকে ভেসে যেতে হবে। এবং একটা সময় সে বোধহয় সেই মাছ নদীতে হাজারো জলরাশির মাঝেই চিরতরে হারিয়ে যাবে। আরাধ্য হাউমাউ করে কাঁদতে লাগল। সে এখন কি করবে? কি করে এর সমাধান করবে? কেন তার সকালে এই কথাগুলো মনে বাজল না? কথায় আছে না, ঠুস খেলেই মানুষের হুঁশ ফেরে। তার হয়েছে সেই দশা। আরাধ্য চোখ মুখ মুছে ওয়াশরুম গিয়ে ফ্রেশ হয়ে আসল। অতপর সে ক্যামেরার সামনে বসে পরবর্তী ভিডিওটা বানিয়ে পাবলিশ করে দিল। তার যা হয় হবে। তার জন্য নিস্তব্ধ স্যার তার যা শাস্তি দেব সে সব মাথা পেতে নেবে। প্রণয়ের তাগিদে আরাধ্য তার দ্বিতীয় ভিডিওটিতে মানসার নাম উল্লেখ করেনি। শত হোক সে তার প্রথম প্রেম। তার ছোট্ট মস্তিষ্কে যা এলো তাই করল। সে চায় না মানসা আর মানুষের চোখে ছোট হোক। দোষ তো তারও আছে শতভাগ। সে কেন মানসার কথায় মজল? আরাধ্যর কথা শেষ হতেই নিস্তব্ধ সুজনকে আদেশ করল। সুজন এই মুহূর্তে ওর থেকে ফোন নাম্বার নিয়ে ওর মা বাবাকে আমার রেস্টুরেন্টে আসতে বলে দে। আরাধ্যকে টানতে টানতে নিস্তব্ধ নিজের গাড়িতে নিয়ে বসাল। আরাধ্য চুপচাপ বসে রইল। টু শব্দটি করল না। কী বা বলার আছে তার? নিস্তব্ধ ততক্ষণাৎ ফোন লাগালো আরিফুল হকের নম্বরে। মেয়েকে নিয়ে যেথায় থাকেন না কেন মিস্টার এই মুহূর্তে আমার রেস্টুরেন্টে আসবেন। আই রিপিট, এই মুহূর্তে। সুজনের পানে তাকিয়ে নিস্তব্ধ শক্ত কণ্ঠে বলল। সুজন তাসফিকে ওসমান ভিলায় দিয়ে আয়। তাসফি প্রতিবাদ করে এগিয়ে এসে উৎকণ্ঠা মিশ্রিত কণ্ঠে শুধাল, কিন্তু আপনি কোথায় যাচ্ছেন ওকে নিয়ে? আমিও যেতে চাই ডাক্তার সাহেব। আমায় ও নিয়ে চলুন। নিস্তব্ধ তাসফির মাথায় আদুরে হাত বুলিয়ে বলল, একটা বিশেষ কার্যে যাচ্ছি বউ। তোমায় বাড়ি ফিরে জানাব। সুজনের সঙ্গে বাড়িতে চলে যাও কেমন? আমায় নিয়ে টেনশন করো না। তাসফি অভিমান করে আর যেতে চাইল না নিস্তব্ধর সঙ্গে। চলে এলে বাড়িতে। সেই অভিমান তার এখনও স্থায়ী। রাত তখন অনেকটা হয়েছে। ঘুমানোর তাগিদে তাসফি মাত্রই শুতে যাচ্ছিল।
বাসন্তী ফোন স্ক্রুল করছিল, সেও শুয়ে পড়বে। তখনই চোখে মুখে তীব্র গাম্ভীর্য নিয়ে রুমে আগমন ঘটল নিস্তব্ধর। তাসফি সঙ্গে সঙ্গে কাপড় ঠিক করে সোজা হয়ে বসল। নিস্তব্ধ গম্ভীর কণ্ঠে বলল, আপা, মা তোকে নিচে ডেকেছে। বাসন্তী চোখ ছোট ছোট করে বলল, সত্যিই ডেকেছে? মিথ্যা বলছিস না তো? মিথ্যা বলি না আমি, জানিস তুই আপা। বাসন্তী বিড়বিড় করে বলল, হ্যাঁ, সে তো সেদিনই দেখেছি। আমার ভাই কেমন মিথ্যা বলতে পারে? নিস্তব্ধ কথার বিপরীতে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। বাসন্তীকে থামিয়ে তাসফি কিছু বলতে চাইল। নিস্তব্ধ আঙুলের ইশারায় তাকে চুপ থাকতে বলল। তাসফি মুখ কাচুমাচু করে বসে রইল। করুণ চোখে বাসন্তীর দিকে চাইল। বাসন্তী তাকে বাঁচাতে বলল, তাসফি, তুই ও আমার সঙ্গে আয়। নিস্তব্ধ থমথমে কণ্ঠে বলল, তোকে ডেকেছে আপা। ওকে তো ডাকেনি, ও কেন যাবে? বাসন্তী একবার তাসফির পানে অসহায় চোখে চেয়ে আর উপায় না পেয়ে একাই বেরিয়ে গেল। বাসন্তী চলে যেতেই নিস্তব্ধ তাসফির দিকে কদম বাড়িয়ে এগিয়ে আসতে লাগল। তা দেখে বিছানায় বসে থাকা তাসফি শুষ্ক ঢোক গিলল। আরও জোরসড় হয়ে বসল। জিহ্বার সহিত ঠোঁট ভিজিয়ে শুধাল, আপনি আপনার রুমে যান না? আমি আসলে এখন ঘুমাবো তো। যান না। তাসফি দীর্ঘ হাম ছাড়ার ভঙ্গিমা করল। আপনি রুমে গিয়ে ঘুমান কেমন? নিস্তব্ধ এগিয়ে আসতে আসতে অদ্ভুত কণ্ঠে বলল, ঘুমাবেন? ঘুমাবেন তো অবশ্যই। তবে এখানে নয় তো ম্যাডাম। ঘুমাবেন তবে আমার জিম্মায়। না, না। মানে? নিস্তব্ধ তাসফির একদম গা ঘেঁষে দাঁড়াল। মানে খুবই সিম্পল। মুহূর্তের মাঝে তাসফি নিজেকে শূন্য আবিষ্কার করল। আতঙ্কে চেঁচিয়ে উঠল সে। কি? কি? কি কি করছেন? হুশ আসতে চেঁচাচ্ছেন কেন? মানুষ কি বলবে ম্যাডাম? তাসফি চোখ পিটপিট করে চাইল। লোকটার ভাবগতি তার একদম সুবিধার ঠেকেছে না। নিশ্চয়ই কোনো মতলব এঁটেছে। সে নিশ্চিত। নিস্তব্ধ তাসফিকে পাজা কোলে নিয়ে রুম থেকে বেরিয়ে নিজের রুমের দিকে হাঁটতে শুরু করল। তাসফি মৃদু স্বরে বলল, কোথায় নিচ্ছেন আমায়? আপনাকে তো বললাম ডাক্তার সাহেব আমি ঘুমাবো। সো হোয়াট? প্রবলেম কিসে? আমিও তো ঘুম পাড়াতেই নিয়ে যাচ্ছি। সঙ্গীহীন ছিলেন, এখন সঙ্গী পাবেন। আপনারই তো লাভ। আপনার আজ সহ প্রতি রাতের ঘুমগুলো এখন থেকে স্পেশাল হবে। আই প্রমিস। স্পেশাল এই নিস্তব্ধ ইয়াসার নিজে করবে। আপনার প্রবলেম কোথায় শুনি? আপনি শুধু দেখবেন। মানেটা কি? আপনি তো ভীষণ বুদ্ধিমতী। মানেটা না হয় আপনিই বলুন। তাসফি ভয়ে শুষ্ক ঢোক গিলল। নিস্তব্ধ তাসফিকে রুমে এনে খাটে বসাল। দরজা বন্ধ করল। এই সুযোগে তাসফি একদম বিছানার কোণায় গিয়ে বসে রইল। নিস্তব্ধ তা দেখে ভ্রু কুঁচকে বলল, কি ব্যাপার? এত দূরে গিয়েছেন কেন? পরে যাবেন তো? দেখে কাছে আসুন। তাসফি আরও সেটে বসল। নিস্তব্ধ তার গায়ে জড়ানো কালো টি শার্ট খুলে ফেলল। নিস্তব্ধকে উদম গায়ে দেখে তাসফি চোখ ঘুরিয়ে নিল। নির্লজ্জ পুরুষ মানুষ। তাসফির ভাবভঙ্গি দেখে নিস্তব্ধ ভ্রু উঁচিয়ে চাইল। পরক্ষণেই ঠাস করে বিছানায় শুয়ে পড়ল। তাসফি হাত ধরে হ্যাচকা টানে নিজের বক্ষে এনে ফেলল। তাসফি লজ্জায় চোখ বন্ধ করে নিল। নিস্তব্ধ ফিসফিস করে শুধাল, দূরে দূরে কেন থাকছেন বলুন তো? বাড়িতে আসতে বলেছিলাম কি দূরে থাকার তাগিদে? তাসফি মাথা নাড়ল। তবে কেন দূরে দূরে থাকছিলেন? আমার অনুভূতি আপনি বুঝেন না। স্বামী কাছে ডাকলে সঙ্গে সঙ্গে হাজিরা দিতে হয় জানেন না। আপনার একটুখানি ছোঁয়া পেতে এই নিস্তব্ধ ব্যাকুল হয়ে থাকে বুঝেন না। তাসফির মাঝে হঠাৎ করেই যেন তীব্র লজ্জায় রানা প্রজাপতির দল হানা দিয়েছে। যাতে অবশ করে দিয়েছে তার পুরো অঙ্গ। নিস্তব্ধ আঙুলের সাহায্যে তাসফির মুখখানা উঁচিয়ে দৃঢ়ভাবে চাইল। শুধাল, এখনো কেন লজ্জা পাচ্ছেন বলুন তো? অর্ধেক লাজ তো আপনার সেদিন ফার্ম হাউজে। তাসফি সঙ্গে সঙ্গে নিজ হাতের সাহায্যে নিস্তব্ধর মুখ চেপে ধরল। কণ্ঠে অস্পষ্ট ভাব ফুটিয়ে শুধাল, আমি আমি এই মুহূর্তে প্রস্তুত নই ডাক্তার সাহেব। নিস্তব্ধ তাসফির তার মুখে চেপে ধরা হাতে চুমু খেল। তাসফি চোখ বন্ধ করে নিল। নিস্তব্ধ প্রেয়সীকে আরও খানিকটা গভীর করে জড়িয়ে ধরল। কোমরে হাতের বাঁধন গাঢ় করল। তাসফির কপালে আদুরে চুমু খেল। তাসফির মাথা নিজ বক্ষে চেপে ধরে ফিসফিস করে বলল, ভয় নেই।
আপনার অনুমতি ব্যতীত এই অদমের কিছু করার সাহস আছে কি বলুন? শুধু এই অবলা প্রাণীর বক্ষে প্রতি রাতে মাথা রেখে তার উষ্ণ হৃদয়টাকে শীতল করুন, তাতেই হবে। দূরে থাকবেন না, যাওয়ার চেষ্টা করবেন না, ফল মোটেও ভালো হবে না। তাসফি আশকারা পেয়ে আদুরে ভঙ্গিতে দৃঢ়ভাবে নিস্তব্ধর বক্ষে মাথা ঠেকাল। পুরুষটার উদম বক্ষে ঠোঁট ছুঁয়ে লজ্জায় চুপসে গেল। বুকের মাঝে হৃদযন্ত্রটা যেন বড্ড বেপরোয়া, উষ্ণ উস্কানি দিচ্ছে ক্ষণে ক্ষণে। নিস্তব্ধ হৃৎস্পন্দনের ধ্বনি তাসফি মন দিয়ে শুনছে। ভালে লাগছে তার। নিস্তব্ধ ফিসফিসিয়ে বলল, ম্যাডাম আপনি কিন্তু আমায় সিডিউস করার চেষ্টা করছেন। কেন উস্কানি দিচ্ছেন? হুম। তাসফি সঙ্গে সঙ্গে মাথা উঠিয়ে না বোধক মাথা নাড়ল। নিস্তব্ধ প্রেয়সীর পানে গভীর চোখে চাইল। রুমের লাইট অফ। অথচ এখন তাসফি অন্ধকারে ভয় পাচ্ছে না। নিস্তব্ধ তাসফিকে পুনরায় বক্ষে টেনে নিল। তাসফি কিছু মনে করার ভঙ্গিতে মাথা উঁচিয়ে চাইল। অভিমানী কণ্ঠে শুধাল, আপনি কিন্তু আমায় এখনো বলেননি ডাক্তার সাহেব কোথায় নিয়ে গিয়েছিলেন আরাধ্যকে? বলেছিলেন রাতে ফিরে বলবেন। নিস্তব্ধ ভাবুক স্বরে বলল, ও আচ্ছা, এই কথা বলেছিলাম নাকি? তাসফি জোরে জোরে বাচ্চাদের মতো মাথা নাড়ল। নিস্তব্ধ দুষ্টুমি করে বলল, ওকে তবে সকালে বলি কেমন? বড্ড ঘুম পাচ্ছে বুঝলে। তাসফি রাগী চোখে তাকিয়ে চেঁচিয়ে উঠল, আপনি এক নম্বরের বদলোক, কোনোদিন ভালো হবেন না, অসভ্য লোক। নিস্তব্ধ মৃদু হাসতে লাগল প্রেয়সীর ছেলেমানুষিপনায়। এই শুনুন না। হুম। বলুন না প্লিজ, প্লিজ। বাসন্তী নিচে এসে ভারী অবাক হল। এতরাতে প্রায় সবাই জাগ্রত। তার বাবা, মা, দাদু, নানি, আয়শা ভাবি। অনিমা বেগমের উদ্দেশ্যে বাসন্তী বলে উঠল, আমায় ডেকেছিলে মা? অনিমা বেগম মা ডানে বামে মাথা নাড়ল। অর্থাৎ না। বাসন্তী হতবাক স্বরে শুধাল, তবে ভাই যে বলল তুমি ডেকেছ? নিলয় সাহেব বলে উঠলেন, তোমার মা তোমায় ডাকেনি। তোমার গুণধর ভাই আমাদের সবাইকে বলে গেল তার রিসেপশনের ডেট ফিক্স করতে। যে কোনো দিন সে ফ্রি থাকবে। সে বলে গেল, তোমরা সবাই মিলে আলোচনা করো, আমি আপাকেও পাঠিয়ে দিচ্ছি ওয়েট। তোমার ভাইয়ের সে মতিগতি ঠিক হয়েছে, এতেই আমরা খুশি। বাসন্তী বিরক্তিকর স্বরে বলল, তবে তোমরা আলোচনা করো, আমি যাচ্ছি। আর জাগতে ইচ্ছা হচ্ছে না। হ্যাঁ যাও। তোমার ভাইয়ের যে এতদিন পরে একটু বোধবুদ্ধি হয়েছে এতেই যথেষ্ট। এতদিন পরে নয় বাবা, তোমার ছেলের মাথায় অনেক আগে থেকেই বোধবুদ্ধি উদয় হয়েছিল, শুধু আমরাই বুঝিনি। বুঝেছ? বলে সে আবারও রুমে ফিরে গেল। নিলয় সাহেব অনিমা বেগমকে ঠেস দিয়ে বলল, যেমন মা তার তেমন ছেলে মেয়ে, একদম মায়ের মতো রগজটা। অনিমা বেগম রাগান্বিত দৃষ্টিতে চাইলেন স্বামীর পানে। কটমট করে বলল, এত বেশি কথা বলো না, বুঝেছ? আগে ডেট ফিক্স করো। কত আত্মীয় স্বজন সে খেয়াল আছে। সবাইকে খবর দিতে হবে। নিস্তব্ধর ফুফুকে সবার আগে খবর দিবে। আফা ছাড়া আমি এত কাজ একা একা কিছুতেই সামলাতে পারব না। তিনি আবারে শ্বশুরের পানে চেয়ে বললেন, শুনুন বাবা, আপনি আপাকে কিচ্ছুটি বলতে পারবেন না। আফা আসবে, যতদিন খুশি থাকবে। আমার ছেলের রিসেপশনে আমি আফাকে পাশে চাই। আপনাদের নিজেদের মনোমালিন্য আপনাদের মাঝে রাখলেই খুশি হব। ওসমান সাহেব অপর দিকে মুখ করে বিড়বিড় করে বলল, আমার মেয়ে আর আমার কথার তোয়াক্কা করলই বা কবে? নিলয়, তুই ভুল বুঝেছিস বাবা, তোর ছেলে তার মায়ের মতো হয়নি, হয়েছে একদম ফুফুর ধাঁচের। সে এবারে এসে আবার কি লঙ্কাকান্ড বাধায় কে জানে। বাসন্তী রুমে এসে ফাঁকা রুম দেখে চোখ মুখ কুঁচকে ফেলল। তবে এই ব্যাপার, এই কারণে সবাইকে ড্রয়িং রুমে বসিয়ে তাকেও পাঠানো হয়েছে। তার ভাই শেয়ানার উপরে শেয়ানা। বাসন্তী মুচকি হাসল। যাক, ভাই তার দাদার মতো, বউ পাগলা হতে চলেছে। হঠাৎ বাসন্তীর ফোন বেজে উঠল। মাহিনের কল। বাসন্তী দুরুদুরু বুকে ফোন হাতে নিল। আজ আবার ছেলেটা নিচে এসে দাঁড়িয়ে রয়নি তো? কাল একটু আমাদের বাসায় আসতে পারবেন বাসন্তী? কেন? একটু দরকার ছিল। মা অনেক দিন হলো আপনাকে আবারও দেখতে চাইছে। বাসন্তী কল কেটে দিল। হ্যাঁ না কোনো উত্তর দিল না সে। নিচ থেকে ঘুমের তাগিদে রুমে আসলেও হঠাৎ করে তার ঘুম পড়িরা যেন নিজেরাই ঘুমিয়ে গিয়েছে। অন্ধকার রুমে থাইগ্লাস ভেদ করে বাইরে আলোর দিকে তাকিয়ে রইল সে দীর্ঘক্ষণ। কিছু সম্পর্কের সমীকরণ মেলাতে সে ব্যর্থ। জীবনের মোড় আবার তাকে নতুন করে কোথায় গিয়ে ফেলে আসে কে জানে।
পুনরায় কি তাকে নদীতে ঠাঁই না পেয়ে ভেসে যেতে হবে প্রবল স্রোতে? কে জানে। তাসফি অভিমানে মুখ ঘুরিয়ে রেখেছে অন্যদিকে। নিস্তব্ধর থেকে দূরত্ব বজায় রেখেছে এক হাত। সতর্ক করেছে একদম যেন সে বর্ডার টপকানোর ধান্ধা না করে। নিস্তব্ধ হাল ছেড়ে বলল, উফ অফ, বড্ড জ্বালাতন করছো তুমি তাসফি। দূরে কেন গিয়েছ, কাছে আসো। তাসফি মাথা নাড়ল। নিস্তব্ধ রাগী স্বরে বলল, আমি কিন্তু কাছে আসতে বলেছি তাসফি। তাসফি দ্বিগুণ রাগ দেখিয়ে আঙুল উঁচিয়ে বলল, এই একদম আমাকে ধমকাবেন না। আপনার ধমকে আমি ভয় পাই না, বুঝেছেন? তাই নাকি? হুম হুম। আচ্ছা। নিস্তব্ধ এপাশ দিয়ে এসে ঠাস করে এপাশে শুয়ে পড়ল। তাসফি গাল ফুলিয়ে বলল, আপনি কিন্তু কথার বরখেলাপ করেছেন। উহু, মোটেও না। আমি তো তোমার মাপা এক হাত ক্রস করিনি। ভালো করে দেখো। আপনি আসলে একটা চিটিংবাজ। ওকে বাবা, ঠিক আছে। বলছি তো। কাছে এসো। রাগ করছো কেন? এত দূর থেকে তো শুনতে পাবে না বউ। তাসফি মুখ ভেঙচি দিল। ছাই। মিথ্যা কথা বলে আর তার সঙ্গে চিটিং করতে লোকটা ওস্তাদ। সবসময় হেয়ালি। তাসফি আবারও ওপাশে ফিরতে নিলে নিস্তব্ধ সেই সুযোগ দিলও না। নিস্তব্ধ সঙ্গে সঙ্গে তাসফিকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল। ললাটে চুম্বন করল, পরপর অধরে। হঠাৎ আক্রমণে তাসফি কিছুটা অস্থির হয়ে উঠল। নিস্তব্ধ ফিসফিস করে বলল, সবসময় পালাই পালাই করো কেন বলো তো বউ? এত ছটফট কর, বাঁধন আরও দৃঢ় হবে মনে রেখ। তাই শান্ত থাকলেই তোমার লাভ আর আমারও। বুঝেছ এবার? তাসফির নাকে আলতো কামড় বসাল। তাসফির পেটে দুষ্টু প্রজাপতির দল উড়িতেই থাকল। তাতের শিহরণে তাসফি অতিষ্ঠ। একদিকে তার অসভ্য ডাক্তার সাহেব, অপরদিকে দুষ্টু অনুভূতির মাতলামি। কপত কপতির আলিঙ্গনে মাধ্যমেই কাটিয়ে দিল পুরো একটি রাত। দীর্ঘ রজনী কেটে গেল এক লহমায়। পূর্ব দিগন্তে উদয় হল নতুন দিবাকর। উদয় অবশ্য হয়নি। উদয় তো হয়ে আছে সেই সহস্র কোটি বছর যাবৎ। আদ্যত্বেরও কোনোদিন তার তেজস্বী উত্তপ্ত জ্যোতি নিভবে কিনা কে জানে। তা তো জানেন একমাত্র তারই সৃষ্টিকর্তা। ফোনের রিংটোনের বিকট শব্দে তাসফি ঘুম ছুটে গেল। প্রচণ্ড মেজাজ খারাপ হল তার। উফস। তার এত স্বাদের ঘুমে ব্যায়োগ্রা দিতে ইচ্ছে হল কোনো মানুষটার। আশ্চর্য। পিটপিট করে চোখ মেলে চাইল সে। ফোনটা পেল এক হাত দূরে। নিস্তব্ধ তাকে রুমে আনার মুহূর্তে ফোনটা তার হাতেই ছিল। সারা রুমে চোখ বুলিয়ে সে নিস্তব্ধর টিকিটাও পেল না। বিয়ের আগের দেখা স্বপ্ন বুঝি তার আর পূরণ হবে না। সে কি পারে না তার ডাক্তার সাহেবের আগে ঘুম থেকে উঠতে? হে সৃষ্টিকর্তা, তুমি কি পারো না এই তাসফিকে একটু আগে ঘুম থেকে জাগিয়ে দিতে? ভেবেছিল বিয়ের পর প্রতিদিন সকালে জামাইয়ের মুখ দেখে তার হৃদয়কে শীতল করবে। কিন্তু তা আর বোধহয় ইহজনমে সম্ভব নয়। তাসফি বাঁকা হাসল। কেন সম্ভব নয়? অসম্ভবকে সম্ভব সে করবে। নিজের কোনো ইচ্ছাই তো সে অপূর্ণ থাকতে দেয়নি। ঠিক কৌশলে নিজের করে নিয়েছে। এটাও পূরণ করে নেবে। নিস্তব্ধ ইয়াসারের মতো তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন তাগড়া পুরুষকে বোকা বানিয়ে ফেলল আর এত সাধারণ বিষয়ে। মুচকি হেসে চোখের সামনে এসে পড়া একগুচ্ছ এলোমেলো কেশরাশি যত্নের সহিত গুজে নিল সে নিজ কানের পিছে। ফোনটা আবারও বেজে উঠল। দীর্ঘনিশ্বাস ফেলে সে উঠে বসল। হাত বাড়িয়ে ফোনটা নিজ মুঠোয় কবজা করে নিল। আশার ফোন। ভ্রু কুচকাল তাসফি। টাইমের দিকে নজর গেলে সে আতকে উঠল। ও মাই গড, 10টা বাজে। কেউ এসে তাকে ডাকল পর্যন্ত না। সে এতক্ষণ কি করে ঘুমালো, আশ্চর্য। দুবার মাথা ঝাঁকিয়ে দিল সে। দ্রুত কল কেটে দিয়ে ব্যাক করল সে। বেচারার ফোনের টাকা নষ্ট করতে চায় না। এমনিতেই চাচার দয়ায় ফোনটা পেয়েছে। আশা ফোন রিসিভ করে তাসফিকে কথা বলার সুযোগ পর্যন্ত দিল না। উত্তেজিত কণ্ঠে তরতর করে বলতে লাগল, দোস্ত তুই সত্যি সত্যিই অন্য কলেজে মাইগ্রেশন করে নিবি? দোস্ত তুই চলে গেলে আমি একা একা কলেজে 5টা বছর কি করে পার করব বল? তুই ছাড়া আমি কি করে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করব বল? আমি তো ভয়েই হার্ট অ্যাটাক করব। স্যারকে একটু বোঝা না প্লিজ। এতটা পাষাণ হোস না। এই তাসফি, শুনছিস? তাসফি রাগান্বিত কণ্ঠে দাঁতে দাঁত চেপে শুধাল, তুই আমায় কথাটা বলতে দিচ্ছিসটা কখন শুনি? আর হোয়াট? কিসব আবোল তাবোল ফালতু কথা বকছিস? অন্য কলেজে যাব মানে কি? হ্যাঁ, আমি তো তাই শুনলাম। ওয়েট ওয়েট।
শুনেছিস মানে? আমি কিছু বুঝতে পারছি না, খুলে বল। পাখির বাসা? তোর বাসায় আমি আগুন লাগানো গাধা। পুরো কথা না বলে বকর বকর করতে শুরু করেছিস। কান্না করতে শুরু করেছিস। বেয়াদব একটা। আশা তাসফির ধমক খেয়ে চুপ করল। কাচুমাচু মুখ করে কালকের ঘটনা খুলে বলল। কাল নিস্তব্ধ তাসফিকে সুজনের সঙ্গে বাড়িতে পাঠিয়ে নিজে আরাধ্যকে সাথে নিয়ে রেস্টুরেন্টে গিয়েছিল। সুজন তাসফিকে পৌঁছে দিয়ে সেও সেখানে গিয়ে পৌঁছায় তার খানিকক্ষণ পরেই। আরাধ্যর বাবা মা আর আরিফুল হক মানসাকে নিয়ে উপস্থিত হন খানিকক্ষণ বাদেই। নিস্তব্ধ নির্লিপ্ততা ভঙ্গিতে ফোন স্ক্রুল করছিল। তারা সবাই আসতেই নিস্তব্ধ তাদের সকলকে সে বিনয়ের সহিত বসতে বলে। এক ওয়েটার এসে জিজ্ঞেস করল, স্যার আজও কি বাইরে নোটিশ টানাব? প্রয়োজন নেই, তোমরা তোমাদের কাজ করো, আমাদের একটা কর্নারই যথেষ্ট। শুধু সংখ্যা মোতাবেক কফির কাপ পাঠিয়ে দিও। যাও। আরাধ্যর বাবা উৎকণ্ঠা নিয়ে শুধাল, কোনো সমস্যা স্যার? হঠাৎ এত আর্জেন্ট ডেকে পাঠালেন? আরাধ্য কোনো অন্যায় করেছে কি? কিন্তু ও তো তেমন ছেলে নয় স্যার। নিস্তব্ধ শান্ত চোখে তাকিয়ে বলল, ওরকম ছেলে নয় বলে যে কখনো খারাপ কিছু করবে না, এটা ভাবাটা নিতান্তই বোকামি। খারাপ প্ররোচনায় পরে মানুষ নিজের স্বভাবের গণ্ডি পেরিয়েও অনেক সময় অনেক কিছু করে বসে। মিস্টার মির্জা। মির্জা সাহেব ছেলের দিকে অবাক হয়ে চাইলেন। কিছু বুঝতে পারছে না সে। নিস্তব্ধ কথা বাড়াল না। ওর ইশারায় সুজন দুটো ভিডিও তাদের সামনে বের করে দেখাল। ভিডিও দুটো আপনার ছেলে পাবলিশ করেছে। ওটা তারই আইডি। আর তাকে প্রথম ভিডিওটা দিয়ে সাহায্য করেছে আপনার সামনে বসা মেয়েটা। সে আরিফুল সাহেবেরই সন্তান। মিথ্যা কিছু প্রবলেম ক্রিয়েট করে আমায় এবং আমার ওয়াইফকে অসম্মান করেছে। তার দুজনকেও ইতোমধ্যে শাস্তি অর্ধেক দেওয়া হয়েছে। বাকিটা দিতেই আপনাদের এখানে ডাকা। ভিডিওটা দেখে মিস্টার আর মিসেস মির্জা ভীষণ অস্বস্তি বোধ করলেন। ছি, কি হিতকর কাহিনী! লজ্জায় তার মাথা কাটা যাচ্ছে। কি কুৎসিত ব্যাপার! আরিফুল হক টেবিলের নিচ দিয়ে নিজের মেয়ের হাত রাগে দুঃখে এমনভাবে চেপে ধরেছে মানসার মনে হচ্ছে তার হাতটা এবারে ভেঙে যাবে। চোখ খিচে বন্ধ করে রেখেছে সে। আরাধ্যর দিকে চোখ তুলে তাকাতেও তার লজ্জা লাগছে। ইস, ছেলেটা তার কৃতকর্মের জন্য মার খেল। তবুও ভিডিওতে একটাবার সে মানসার নাম উল্লেখ করেনি। সব দোষ নিজের ঘাড়ে চাপিয়ে নিয়েছে। অপরাধ বোধে এই প্রথম মানসার উত্তপ্ত প্রতিশোধ পরায়ণ হৃদয় কেঁপে উঠল খানিকটা। তার সকল দম্ভ তো মিশে গিয়েছে সেইবেই। তবুও কি করে পুনরায় ভুলটা করল? উইয়ে কথায় আছে না, কুকুরের লেজ কখনো সোজা হয় না। তার হয়েছিল সেই দশা। পানিতে তার চোখ টইটম্বুর হয়ে গেল। কিন্তু তার এই অশ্রু সকলের নিকট এখন নাটক বই কিছুই নয়, তা সে জানে। আজ নিস্তব্ধ স্যার তাকে যা শাস্তি দেয় সে মাথা পেতে নেবে। অনেক তো হল হতকারিতা, ধ্বংসলীলা। এখন সে শীতল হতে চায়। মতলব এটা কি হলো, উল্টো তারই বিপদ বাড়ল, বই কমল না। এবার একটু প্রায়শ্চিত্ত করা যাক তবে। নিস্তব্ধ আরিফুল হকের দিকে তাকিয়ে বলল, আপনাকে বলেছিলাম আপনার মেয়ের পুনরায় একই কাজের পুনরাবৃত্তি ঘটলে আমি কাউকে ছেড়ে কথা বলবো না। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। এতে মানসা আরাধ্য দুজনেরই শিক্ষা হবে। সকলেই তার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে চাইল। নিস্তব্ধ গম্ভীর কণ্ঠে শুধাল, আমি চাই দুজনের বিয়ে হবে। তবে এখনই নয়। যজ্ঞ ডাক্তার হয়ে ওঠা পরে তবেই। মানসা আরাধ্যকে যে অবহেলা করেছিল তার শাস্তি সে এর মাধ্যমেই পাবে। আপনার মেয়ের ছোট মস্তিষ্ক আরিফুল সাহেব। এখনও ব্রেন তার পরিপুষ্টা লাভ করেনি। আপনার মেয়ে আমায় কথা দেব সে ভবিষ্যতে কোনোদিন আর এমন কাজ করবে না। আরাধ্যকে সে না চাইলেও মেনে নিবে। আর আরাধ্য সে তো মানসাকে পছন্দই করত। কিন্তু আজ যে ধারণা হলো মানসার প্রতি আরাধ্যর, তাতে তাদের মাঝের ফাটল ধরেছে খানিকটা। মানসা নিজের চেষ্টায় আরাধ্যর মনের সেই ফাটল মেটাবে। আশা করি আপনারা আমার মতবিরোধ করবেন না। সকলে বিস্ময় নিয়ে নিস্তব্ধর পানে চাইল। সুজন নিজেও খানিকটা হকচকালো বন্ধুর এমন কথায়। অতপর দুজনের বাবা মা উভয় চুপ রইল। কি বলবে তারা? এ মেনে নেওয়া ছাড়া তো তাদের কোনো উপায়ও নেই। ছেলেমেয়ের কৃতকর্মে তাদের মাথা হেঁট হয়ে আছে। আরাধ্যর বাবা মা দুজনেই একটু অসন্তুষ্ট। তারা কেউই ছেলের জন্য এমন বউ আশা করেননি কখনো। তাছাড়া ছেলে তাদের এখনও অনেকটা ছোট। মিসেস মির্জা তীক্ষ্ণ দৃষ্টিতে মানসাকে পরখ করতে লাগল। ভদ্রমহিলা খানিকটা খুঁতখুঁতে কড়া মেজাজের।
মানসা মাথা নিচু করে বসে আছে। অস্বস্তি, লজ্জা, ভয়, সংকোচ সব তার মাঝে বাসা বেঁধেছে। মানসাকে পরখ করার মাঝেই ভদ্রমহিলা আরাধ্যর গালে ঠাস করে চর বসিয়ে দিলেন। ছেলেকে ইচ্ছে করছে তার এখনই পুঁতে ফেলতে। শেষ পর্যন্ত একটা মেয়ে মানুষের পাল্লায় পড়ে তার এতদিনের শিক্ষাকে বিসর্জন দিয়ে দিল ছেলেটা। সবাই চমকে উঠল। নিস্তব্ধ, কিছুই বলল না। তার যা বলার সে বলে দিয়েছে। রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পূর্বে নিস্তব্ধ আরিফুল হকের উদ্দেশ্যে শুধাল, ও মিস্টার আরিফুল হক, আমি আমার ওয়াইফকে আর আপনার কলেজে পড়াচ্ছি না। প্রশ্নই উঠে না। তার মাইগ্রেশনের মাধ্যমে আমি ঠিক অন্য কলেজে ভর্তি করিয়ে নেব, তাতে আমার বিন্দু পরিমাণ সময় ও লাগবে না। ও হ্যাঁ, আরেকটা কথা, আমি আর আপনার হসপিটালে থাকছি না। শিক্ষকতা, চিকিৎসা কোনোটাই থাকছি না। এই পর্যায়ে আরিফুল হক হতবাক হয়ে তাকালেন নিস্তব্ধর দিকে। নিস্তব্ধ এতটা কঠোর হবে সে ভাবতেই পারেননি। নিস্তব্ধ আসার পর তার হসপিটাল কলেজ দুটোরই বেশ উন্নতি হয়েছে। একমাত্র নিস্তব্ধর চতুর বুদ্ধিমত্তার জন্যই তা সম্ভব হয়েছে। নিস্তব্ধ আর সুজন বেরিয়ে গেল তৎক্ষণাৎ। আরিফুল হক পিছু ডাকলেও নিস্তব্ধ আর তা শোনার প্রয়োজন বোধ করল না। আরাধ্যকে টানতে টানতে তার বাবা মা নিয়ে গেল। আরিফুল হক মানসার হাত শক্ত করে ধরে বসে রইল খানিকক্ষণ সেখানেই। আশার কাছে থেকে সব শুনে তাসফি বাকরুদ্ধ হয়ে বসে রইল। জনাব, তবে কাল এসব কাণ্ড ঘটিয়ে এসেছে। সব মেনে নিতে পারলেও প্রিয় বান্ধবীকে ছাড়া অন্য কলেজে যাবে সেটা সে মেনে নিতে পারল না। নিস্তব্ধর সঙ্গে সে কথা বলবে। তাসফি ভ্রু কুঁচকে বলল, তা না হয় বুঝলাম, কিন্তু তুই এসব কিছু জানলি কি করে? হুম। আশা আমতা আমতা করল। এখন সত্যিটা সে বলবে কেমন করে? এগুলো তো সে সুজন স্যারের কাছে থেকে জানতে পেরেছে। তাসফিকে বলবে কেমন করে? আশা মিছে বিরক্তি প্রকাশ করার চেষ্টা করে বলল, বলেছে, আমি শুনেছি একজনের থেকে। তোর এত জেনে কাজ নেই। আমি শুধু জানি যে করেই হোক নিস্তব্ধ স্যারকে তুই বোঝাবি। তোকে ছাড়া আমি একা কিছুই করতে পারবো না দোস্ত, প্লিজ। তাসফি ফোন কেটে দীর্ঘনিশ্বাস ফেলল। সব কেমন যেন অগোছালো মনে হচ্ছে তাসফির কাছে। সব ঠিক হয়েও বারবার ঠিক হচ্ছে না। তাসফি ফ্রেশ হয়ে থমথমে মুখে নিচে নেমে এলো। লোকটাকে নিচে পেলে সে নির্ঘাত আচ্ছা রকম করে কথা শুনিয়ে দেব। কি পেয়েছে টাকি? তাসফির কাছে কিছু না জিজ্ঞেস করেই নিজের মতো যা খুশি করে যাচ্ছে। সে তো তা কিছুতেই হতে দেব না। পরিচিত জায়গা ছেড়ে নতুন জায়গায় মানিয়ে নেওয়া কি এতই সোজা নাকি? সে না হয় গম্ভীর খাটাস লোক মানিয়ে নিতেই পারে, কিন্তু তাসফি পারবে কেমন করে? উফস। নিচে নেমে তাসফি ড্রয়িং রুমের সোফায় গম্ভীর মুখে বসে রইল। বাসন্তী এলো তখন পরিপাটি হয়ে। মাহিন্দের বাড়িতে যাবে সে। তাসফিকে বসে থাকতে দেখে শুধাল, ও উঠেছিস? তা ঘুম কেমন হলো? তাসফি উত্তর দিল না, বরং উল্টো প্রশ্ন করল, তোমার ভাই বাড়িতে নেই? কার কথা বলছিস? নিস্তব্ধ। সে বাড়িতে আছে কিনা সেটা তো আমার থেকে তোর ভালো জানার কথা রে। হেয়ালি করো না আপা, বলো। না, নেই। আর শোন, আমি একটু বাইরে যাচ্ছি। মা বাড়িতে নেই। রুম্পা ডাইনিংয়ে তোর জন্য খাবার রেখেছে, খেয়েছিস কেমন? আমি যাচ্ছি। বাসন্তী বেরিয়ে গেল। তাসফি উদাস ভঙ্গিতে বসে রইল। তার মাঝে ব্রেকফাস্টের তাগিদ দেখা গেল না। কাল এত কিছু ঘটে যাওয়ার পরেও আশা আজ কলেজে এসেছে। আসতে তো হতোই। গুরুত্বপূর্ণ ক্লাস আছে যে। সন্নিধিও আসবে। তবে মনে হয় না আরাধ্য বা তাসফি কেউই আসবে। করিডোর পেরোনোর সময় সুজন স্যারকে দেখে আশা উল্টো দিকে হাঁটা ধরল। তা না করে উপায় আছে। তাকে দেখলেই তে স্যার খোঁচাতে থাকবে। এই তো কাল হঠাৎ মেসেজ পাঠালো তাকে সুজন স্যার। এত রাতে অনলাইনে কেন? কার সঙ্গে প্রেম করছিলে? ওহ, তোমার তো আবার বয়ফ্রেন্ডের অভাব নেই বোধহয়। যে কেউ এসে প্রপোজ করে আর একসেপ্ট করে তাদের সঙ্গে প্রেম জুড়ে দাও। ভালোই খেলোয়াড় তুমি। তার লেখায় ছিল না কোনো রসকস। ছিল না কোনো আন্তরিকতার ছোঁয়া। সেই লেখায় ছিল শুধু আশাকে কটাক্ষ করে বলা কিছু বাক্য। আশার তখন মন মানসিকতা ভালো নেই। ফুঁসে উঠতে গিয়েও সে চুপ করে গিয়েছিল। উল্টো সহ্য করে নিয়ে কালকের ঘটনা জিজ্ঞেস করল। সে জানে সুজন ছিল। সুজন প্রথমে বলতে না চাইলেও আবার আনমনেই সবটা বলে ফেলল। আশা ধন্যবাদ জানাল। কিন্তু সুজন আবারও তাকে কটাক্ষ করে লিখল, ইটস ওকে। ধন্যবাদের প্রয়োজন নেই। তুমি বরং তোমার বয়ফ্রেন্ডদের ধন্যবাদ দিও কেমন? আশা এবার তেতে গেল।
আপনি কিন্তু এবার বেশি বলছেন। আমার কোনো বয়ফ্রেন্ড নেই। শুধু শুধু ফালতু কথা বলবেন না। ফালতু কথা তোমার বলার স্বভাব আমার নয়। আর শিক্ষকের সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানো না। শুনুন, আপনাকে আমি আগেও বলেছি শিক্ষক আপনি কলেজে, আমার বাড়িতে নয়। ও আচ্ছা, মনে মনে তো তোমার শয়তানিতে ভরা। এই জন্যই তো একজন পুরুষ মানুষের ঘরে অনুমতি ব্যতীত ঢুকে তার ইজ্জত লুটতে যাচ্ছিলে। ভাগ্যিস পুরুষটা নিজেকে সামলে নিয়েছিল। না হলে সে দুর্বল হলে তো তার মান ইজ্জত সব ধুলোয় মিশে যেত। আশা দাঁতে দাঁত চাপল। বুঝল এই খোঁটা তার আজীবন শুনতে হবে। আশার আগে কটমট করতে করতে লিখল, আপনি একটা ফালতু লোক। সুজন রাগী ইমোজি দিল। আপনার ইজ্জত লুট হলে আমার থেকে বেশি খুশি আর কেউ হতো না। ফালতু লোক। সুজন চোখ বড় বড় করা ইমোজি পাঠাল। সঙ্গে সঙ্গে ফোন আসল। আশা অফলাইন হয়ে গেল। হাফ ছেড়ে বাঁচল। বড্ড সাহস দেখিয়ে ফেলেছে আজ সে। এরপর সুজন স্যার তাকে আস্ত রাখবে কি না কে জানে। আর কতদিন তাকব এই খোঁটা শুনতে হবে কে জানে। কোনো কুক্ষণে যে সে ও বাড়িতে গিয়েছিল। ছে, রাত অনেক হওয়ায় আশা তাসফিকে তখন চেয়েও ফোন দিতে পারেনি। দাঁড়াও। পেছনে হতে পুরুষালী কণ্ঠ শুনে আশা থমকে দাঁড়াল। চোখ খিচে বন্ধ করে নিল। ইসুস দেখে ফেলেছে তাকে, আজ আর রক্ষে নেই বোধহয়। আশার ঘুরে দাঁড়াতে হল না। সুজন দ্রুত কদম ফেলে তার সামনে এসে দাঁড়াল। করিডোর পুরো ফাঁকা। আশা দৌড় দেওয়ার সুযোগটাও পেল না। সুজন চোয়াল শক্ত করে শুধাল, কাল কি যেন বলেছিলে আমায়, আবার বলো তো। আশা আমতা আমতা করতে লাগল। প্রশ্রয় দিয়েছি বলে সাহস বেশি বেড়ে গিয়েছে তাই না। আশা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সুজন আবারও দমক দিয়ে বলল, কল করেছিলাম ধরনি কেন? উত্তর দাও। রাবিশ। আশা ভয়ে কেঁপে উঠল। সত্যিই তার সাহসটা একটু বেশিই বেড়ে গিয়েছে। তার তো এতটা বারবারা একদমই উচিত হয়নি। সে নিজেকে শুধরে নিবে। আশা। আচমকা সন্নিধির ডাক শুনে আশা যেন প্রাণ ফিরে পেল। আশার পানে একবার চেয়ে সুজন হনহন করে সে স্থান ত্যাগ করল। সন্নিধি এগিয়ে এসে বলল, কিরে, কি করছিলি? আশা বৃথা হাসার চেষ্টা করে বলল, কালকের ঘটনা স্যারের থেকে শুনছিলাম। সন্নিধি আর ঘাটাল না। এমনিতেই কাল আরাধ্যর ব্যাপারটা তারা কেউই এখনো হজম করে উঠতে পারেনি। ছেলেটা হঠাৎ এমন ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে ফেলবে তারা কল্পনায় ও ভাবতে পারেনি। তাসফি সোফার সঙ্গে মাথা ঠেকিয়ে বসেছিল। হঠাৎ ইনায়া এসে বসল তার সামনের সোফায়। তাসফি মাথা তুলে চাইল। ইনায়া কটাক্ষ করে বলল, এত কাহিনী করে আবারও ফিরে এলে বাবা? দম আছে তোমার, বলতেই হচ্ছে। তাসফি মুচকি হেসে বলল, কি করব বলুন ভাবি? আপনার দেওর যে পরিমাণে চাপ দিচ্ছিল। না এসে উপায় আছে বলুন? না এলে সে আমায় গুম করে দিতেও দ্বিধা করত না, বুঝলেন? নিজের ভালো কে না চায় বলুন? এই যে দেখুন না, কাল আপনি কেমন শাশুড়ি মার ধমক খেয়ে সুরসুর করে বাপের বাড়ি ছেড়ে এলেন। নিজের ভালো চেয়েই তো। কে চায় বলুন তো অযথায় ঝামেলায় জড়াতে? আমি তো আর আপনি নই, তাই না? ইনায়া চোয়াল শক্ত করে নিল। এসেছিল মেয়েটাকে একটু টাইট দিতে। কিন্তু এই মেয়ের মুখ দিয়ে তো কথা ফুলঝুরি নয়, বোমা ফাটে। সে তো ভুলেই গিয়েছিল। অসহ্য। ইনায়া উঠে চলে গেল। তার যাওয়ার পানে চেয়ে তাসফি মুচকি হাসল। কটাক্ষ করে পিছু ডেকে বলল, আরে ভাবি, যাচ্ছেন কেন? একটু বসুন না, একটু গল্প গুজব করি। ইনায়া একবার তাসফির পানে চোখ গরম করে চেয়ে উপরে উঠে গেল। অসভ্য মেয়ে। তাসফি তাতে শব্দ করেই হেসে দিল। কি অদ্ভুত, তার কালকের বিষয়টা নিয়ে মন খারাপ করা উচিত। কিন্তু তার মাঝে কোনোটাই অনুভব হচ্ছে না। বরং সে নিস্তব্ধ আর তার কলেজ ছাড়ার ব্যাপারটা নিয়ে চিন্তিত। মন খারাপ হবেই বা কেমন করে, তার ডাক্তার সাহেব তো তার সুযোগটাই রাখেনি। মাহিন্দের বাসার সামনে আসতেই বাসন্তী রিকশা থামাতে বলল। ভাড়া মিটিয়ে সে নেমে পড়ল। বাসন্তীর মনের মাঝে হঠাৎ কেমন যেন অদৃশ্য ভয় বাসা বেঁধেছে। চিন্তায় কপালে চামড়ায় দীর্ঘ ভাঁজ পড়েছে। তার ভয়ের কারণটাও অহেতুক নয়। বাসন্তীর পরিবারের ব্যাপারে মাহিনের মা বোন কেউ কিছু জানে না। আবেদা বেগম কিছু জিজ্ঞেস করলেও বাসন্তী যথাসম্ভব এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে। নাটকটা আর কতদিন চালাতে হবে বাসন্তীর? মাহিনকে আজই বলে দিতে হবে যা বলার। সে শুধু শুধু অহেতুক ঝামেলা করতে চায় না। দোতলায় উঠে কলিংবেল বাজাতেই পারুল এসে দরজা খুলে দিল। বাসন্তীকে দেখেই তার চোখ চকচক করে উঠল।
পারুল চেঁচিয়ে বলল, মা দেখ ভাবি এসে পড়েছে। ইয়াহু, ভাইয়া তোমার হবু বউ এসে পড়েছে, দেখো। মাহিন সঙ্গে সঙ্গে রুম থেকে বাইরে বের হয়ে এলো। বাসন্তীকে দেখে মাথা চুলকাল। সে ভেবেছিল এতটা দেরি হলো বাসন্তী বোধহয় আজ আর আসবে না। তার পরনে লুঙ্গি, টি শার্ট। সঙ্গে সঙ্গে আবারও সে রুমে ভিতরে ঢুকে গেল। বাসন্তীর ভীষণ লজ্জা লাগছে। সে প্রথমে আবেদা বেগমের কাছে যেতে চাইল। আবেদা বেগম তখন কিচেনে ছিলেন। ভদ্রমহিলা এখন অনেকটাই সুস্থ। তিনি চাইছিলেন এই সুযোগে বাসন্তীর বাবা মায়ের সঙ্গে কথা বলে বিয়েটা পাকা করে ফেলতে। আবার কখন অসুস্থ হয়ে পড়েন বলা তো যায় না। বাসন্তী তার কাছে গিয়ে কুশল বিনিময় করলেন। আবেদা বেগম হাতের কাজ শেষ করে তাকে নিয়ে সোফায় বসাল। পারুল শরবত এনে রাখল টেবিলে। তিনি বললেন, দেখ মা, বয়স তো অনেক হলো, আর কতকাল একা থাকবো বলো। তুমি চলে এলেই আমি শান্তি পাই, একটু হাল ছেড়ে বাঁচি। মেয়েটাকে ও আমার আবার পরের ঘরে পাঠানোর সময় চলে এলো বলে। আমি বুড়ো মানুষ, মানুষ একা আর কত দিক সামলাব। আমি চাইছিলাম তোমার বাবা মায়ের সঙ্গে একটু কথা বলতে আর কি। নিজের বিয়ের কথা শুনতেই পারুল রেগে বলল, মা আগে ভাইয়ার বিয়ে হোক, তারপর আমারটা নিয়ে ভাববে। আমাকে তাড়াতে এত পায়তারা কেন তোমার? ভদ্রমহিলা মেয়ের দিকে চোখ গরম করে চাইলেন। আবেদা বেগমের কথায় বাসন্তীর ইতস্তত লাগছে খুব। সে এখন কি বলবে? আবেদা বেগম বোধহয় তার মনোভাব বুঝতে পারল। হাতের ইশারা করে বলল, তুমি বরং ছেলেটার সঙ্গে আগে একটু কথা বলে নাও কেমন? যাও, ও ঘরেই আছে। বাসন্তী লজ্জা সংকোচ নিয়ে মাহিনের রুমের দিকে পা বাড়াল। একটা ছেলের রুমে যাওয়া তার জন্য ভারী দৃষ্টিকটু। যতই হোক, সময়টা তখন বিকেলের দিকে। সূর্য পশ্চিম দিগন্তে হেলে পড়তে শুরু করেছে। বাসন্তী বাড়ি থেকে বের হয়ে একটু মার্কেটে গিয়েছিল, তাতেই এতটা বেলা গড়িয়ে গিয়েছে। মাহিন তখন ওয়াশরুমে বুঝতে পেরে বাসন্তী বেলকনির দিকে পা বাড়াল। উদাসীন ভঙ্গিতে আনমনেই সে বাইরে তাকিয়ে রইল। ও, আপনি এখানে? মাহিনের কণ্ঠ পেয়ে সে পিছু ঘুরে চাইল। মাহিনের পরনে এবারে টি শার্ট, ট্রাউজার। মাহিন এগিয়ে এলো। বাসন্তী জিজ্ঞেস করল, তুমি কি যেন বলবে বলে ডেকেছিলে? দেখ, সন্ধ্যা হয়ে আসছে। তোমার কথা বলা শেষে দ্রুত বাড়ি ফিরতে চাই। আর তোমার মা কি বলছিল? দেখ, আমার মনে হয় এবারে তোমার আন্টিকে সত্যিটা জানিয়েই দেওয়া উচিত। শুধু শুধুতে তাকে মিথ্যা আশ্বাস দিয়ে লাভ নেই বলো। সত্যিটা তো সে একসময় জানবেই, তখন সে কষ্ট পাবে তোমার আচরণে। মাহিন তার নিকট আরও খানিকটা এগিয়ে এলো। সূর্য ইতোমধ্যে অস্ত গিয়েছে। চারপাশে অন্ধকার ও গ্রাস করে নেবে খানিকক্ষণের মাঝেই। কোনো সত্যির কথা বলছেন আপনি বাসন্তী? মাহিনের এতটা কাছে আসায় সে কিছুটা ঘাবড়ে গেলেও নিজেকে সামনে শুধাল। এই যে তুমি আমাকে পছন্দ করো, এগুলো সব নাটক। মাহিন বাসন্তী চোখে চোখ রাখল। তার চোখের গভীরতা বিশাল। বাসন্তী তাতে ঠাঁই হারাল। মাহিন ফিসফিস করে বলল, পছন্দ নয় বাসন্তী, ভালোবাসা। আপনাকে আমি ভালোবাসি। বাসন্তীর বুক কেঁপে উঠল। যার আভাস সে পেয়েছিল মাহিন তাই স্বীকার করছে। অজানা আশঙ্কায় সে বড্ড ভয় পাচ্ছে। দেখ মাহিন, একদম হেয়ালি করো না। তোমার এসব কথা ভালো লাগছে না। আন্টিকে সত্যিটা জানিয়ে দাও এবারে। মাহিন বাসন্তীর হাত চেপে ধরল। কাতর স্বরে বলল, দেখুন বাসন্তী, আমি কোনো হেয়ালি করছি না। আমি সত্যিই আপনাকে ভালোবাসি। আপনার বিয়ের আগে থেকে। আমি মাকে যা বলেছি সব সত্য। আমি বিয়ে করতে চাই আপনাকে। আপনি কি রাজি হবেন না? বাসন্তী হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে করতে বলল, দেখ মাহিন, আবেগে ভেসো না। আমি একটা ডিভোর্সি মেয়ে, তাকে তুমি বিয়ে করবে, এই সমাজ কখনোই তা মেনে নেবে না। তুমিও পরে আফসোস করবে। তার চেয়েও বড় বিষয়, আমি তোমার থেকে বয়সে বড় মাহিন। এটা কখনোই সম্ভব নয়। মাহিন অস্থির হয়ে উঠল। আমি এত সব জানি না বাসন্তী, আমার আপনাকেই চাই। প্লিজ আমায় ফেরাবেন না। তা হয় না। তুমি আমার থেকে আরও সুন্দরী, স্মার্ট, শিক্ষিত মেয়ে ডিজার্ভ করো মাহিন। প্লিজ বোঝার চেষ্টা করো। আমি চাই না। আমি আপনাকেই চাই বাসন্তী, কেন বুঝতে পারছেন না? মাহিন অনেক অনুনয় বিনয় করল। এক পর্যায়ে সে বাসন্তীর মুখটা নিজ দুহাতের আজলায় তুলে বোঝাতে চেষ্টা করল, প্লিজ বুঝতে চেষ্টা করুন। এসব সমাজ আমার কাছে ম্যাটার করে না। আমার কাছে আপনিই মূল। বাসন্তী মাহিনের হাত ছাড়িয়ে রুমের ভেতর চলে এলো।
কিছুটা উচ্চ কণ্ঠে বলল, আমি ডিভোর্সি। বয়সে তোমার চেয়ে বড়। তুমি মানলেও তোমার ফ্যামিলি মানবে তার গ্যারান্টি কি মাহিন? তার চেয়ে বরং আমাদের আর না এগোনোটাই ভালো। বাসন্তী চোখ বন্ধ করতেই তার চোখ ফেটে বেরিয়ে এলো নোনাজলের ধারা। আবেদা বেগম দরজার সামনে থমকে দাঁড়িয়ে রইল। সে এসেছিল বাসন্তীকে ডাকতে। আবেদা বেগমকে সামনে দেখে বাসন্তী আরও ঘাবড়ে গেল। মাহিন ও মাকে এখন একদমই আশা করেনি। আবেদা বেগম থমথমে কণ্ঠে বলল, এসব আমি কি শুনছি মাহিন? বাসন্তী এগিয়ে গিয়ে বলল, আসলে আন্টি আমরা দুজনের কেউ কাউকে ভালোবাসি না। সবটাই নাটক ছিল। আমায় ক্ষমা করে দেবেন আন্টি। বাসন্তী আর এক মুহূর্ত ও দাঁড়াল না। ছুটে বেরিয়ে এলো। মাহিন তার পিছু যেতে গেলে আবেদা বেগম ওকে থামিয়ে বলল, দাঁড়াও, ওকে যেতে দাও। মাহিন অস্থির কণ্ঠে বলল, মা তুমি বুঝতে পারছ না। আবেদা বেগম হুঙ্কার ছেড়ে বললেন, আমার যা বোঝার আমি তা বুঝে নিয়েছি। আর একটা কোথাও বলবে না তুমি। আর কিছু আমায় বোঝাতেও আসবে না। আবেদা বেগম নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিলেন। ছেলে তার সঙ্গে এই প্রতারণা করতে পারল। কষ্টে তার বুক ব্যথা করছে। ছেলেকে এই শিক্ষা দিয়ে বড় করেছেন তিনি। এতটুকু বিশ্বাস নেই ছেলের তার উপর। এই দুঃখে তিনি মূর্ছা যাচ্ছেন। মাহিন মেঝেতে মাথা নিচু করে বসে রইল। সব ঠিক করতে গিয়ে আবার সব কেমন এলোমেলো হয়ে গেল। বড্ড বেশি তাড়াহুড়ো করে ফেলল না তো সে? আর একটু সময় নেওয়ার প্রয়োজন ছিল কি? একদিকে মা অপর দিকে ভাই। পারুল কাকে সান্ত্বনা দিবে ঠিক বুঝে উঠতে পারল না। হঠাৎ কি থেকে কি হয়ে গেল? সবটা তার ছোট মস্তিষ্কের উপর দিয়ে গেল। রিকশায় চেপে সারাটা রাস্তা বাসন্তী নিঃশব্দে কান্না করতে করতে পার করল। শত চেষ্টা করেও তার চোখের পানি আটকানো গেল না। কেন এত কষ্ট হচ্ছে তার? পুনরায় একই কাজ কেন করতে যাচ্ছিল সে? সে কষ্টে হৃদয় বড্ড পীড়া দিচ্ছে। ওসমান ভিলায় পৌঁছে বাসন্তী কোনো রকমে চোখের পানি মুছে ড্রয়িং রুম পেরিয়ে উপরে উঠে এল। কোনো প্রশ্নের সম্মুখীন সে হতে চায় না আপাতত। ইতোমধ্যে মাহিন অনেকবার ফোন করেছে তাকে। বাসন্তী একটাও রিসিভ করল না। ফোনটা সাইলেন্ট করে রেখে দিল। কিচ্ছু ভালো লাগছে না তার। নিস্তব্ধ সারা দিনে আর একবারও বাড়িতে ফেরেনি। তাসফি ফোন দিলেও রিসিভ করেনি। মেসেজ পাঠিয়েছে সন্ধ্যার পর বাসায় এসে সব খুলে বলবে। তাসফি মেসেজ পাঠিয়েছিল তার বদলি হওয়ার ব্যাপারে, তারও উত্তর দেয়নি লোকটা। তাসফি টোম ফুলিয়ে বসে ছিল বেলকনিতে। নিস্তব্ধ ব্যাটা আসুক আজ বাসায় একটা কোথাও বলবে না সে। কিসের এত ব্যস্ততা? তখনই সে বাসন্তীকে এলোমেলোভাবে বাড়ির ভেতরে ঢুকতে দেখল। তাসফি উঠে এলো দ্রুত। তাসফি বুঝতে পারল না আপার হঠাৎ কি হল। দরজা খুলো আপা। কথা আছে। শুনছ? থমথমে কণ্ঠে ভেতর থেকে উত্তর আসল। রুমে যা তাসফি। কাল কথা বলবো। আমার মাথা ব্যথা করছে, একটু ঘুমানো দরকার। আমি ম্যাসাজ করে দেব। খুল প্লিজ। কি বলেছি শুনিসনি? রুমে যা। এখন উঠতে পারবো না। তাসফি মন খারাপ করে আবারও রুমে ফেরত এলো। বেলকনির রেলিং ভর করে দাঁড়াল। এই প্রথম আপা এতটা রুড বিহেভ করল। কি হলো হঠাৎ তার? সকালে তো ভালোভাবেই বের হলো। তাসফি ভাবনায় এতটাই বিভোর যে কেউ তার পিছে এসে দাঁড়িয়েছে সেটাও বুঝতে খানিকটা সময় লাগল। রমণী হঠাৎ নিজেকে কারো শক্তপোক্ত বক্ষে আবিষ্কার করল। কেউ তাকে পেছনে থেকে ঝাপটে জড়িয়ে ধরেছে। তাসফি ঠিক জানে এই হাতের বাঁধন তার ডাক্তার সাহেবের ছাড়া আর কারো নয়। ভেবেছিল লোকটার সঙ্গে কথা বলবে না, অথচ এখন কথা না বলেও উপায় নেই। তাসফি হুঁশিয়ারি দিল, কি করছেন ছাড়ুন, একদম ছুবেন না আমায়। নিস্তব্ধ ফিসফিস করে বলল, আজ সারাদিন ভীষণ ব্যস্ত ছিলাম বউ। একটু রিল্যাক্স হতে দাও প্লিজ। তোমার মাইগ্রেশন সঙ্গে আমার অন্য হসপিটালে জয়েন্ট হওয়ার কাজে বুঝেছ। শুধু শুধু রাগ করছেন আপনি মিসেস নিস্তব্ধ। খানিকক্ষণ যেতেই তাসফি চট করে সামনে ঘুরে বলল, কেন করছেন এসব? আমি সবাইকে ছেড়ে নতুন কলেজে নতুন পরিবেশে কি করে মানিয়ে নেব বলুন? সম্ভব নয়। প্লিজ বোঝার চেষ্টা করুন। নিস্তব্ধ রেগে গেল। মানুষ চাইলে কোনো কিছুই অসম্ভব নয় তাসফি। তোমার স্বপ্ন ডাক্তার হওয়ার, সেটাই শুধু চেষ্টা করবে। কোথায় স্বপ্ন পূরণ করছো সেটা ফ্যাক্ট নয়। যেখানে একবার আমার ব্যক্তিগত জীবনের দিকে কেউ আঙুল তুলেছে সেখানে মানিয়ে নেওয়াটা আমার পক্ষে সম্ভব নয়। কোনো কিছু মানিয়ে নেওয়া আমার ধাঁচে নেই।
যা করব সোজাসুজি খোলাখুলি। লুকোচুরি ব্যাপার স্যাপার আমার সাথে যায় না। আমার থেকে তা আশা করাটাও তোমার জন্য বোকামি। তাসফি করুণ চোখে চেয়ে রইল। নিস্তব্ধ দীর্ঘনিশ্বাস ফেলে তাসফিকে শক্ত করে জড়িয়ে ধরল। তার কাঁধে মাথা রেখে ফিসফিস করে বলল, বোঝার চেষ্টা করো বউ। যা করছি আমাদের ভবিষ্যতের ভালোর জন্যই। আমাদের দুজনের জন্যই বেটার। খানিকের দুঃখ ভবিষ্যতে যদি সুখ দেয় তবে তাতে ক্ষতি কি বলো? তাসফি টোম ফুলিয়ে রাখল। এক পর্যায়ে কাঁদতে শুরু করল। নিস্তব্ধ শ্বাস ফেলে বলল, এই বোকা মেয়ে কাঁদছ কেন? আচ্ছা আচ্ছা, তোমার যেন নতুন কলেজে গিয়ে একটুও খারাপ না লাগে তার ব্যবস্থা আমি করে দেব। খুশি তো? তাসফি নাক টেনে শুধাল। সত্যি তো? কথার খেলাপ হলে ভালো হবে না। প্রমিস? আচ্ছা প্রমিস। তাসফি মুচকি হাসল। নিস্তব্ধ সযত্নে অর্ধাঙ্গিনীর ললাটে চুম্বন করল। তাসফি চোখ বন্ধ করে নিল। রাতের অন্ধকারে চারপাশ নিমজ্জিত। দূরের ট্যাম্পপোস্টগুলো জ্বলে আছে দীর্ঘক্ষণ, সেই সন্ধ্যা থেকে। এটাই তো তাদের ধর্ম। হসপিটাল থেকে সুজন বাড়ি পৌঁছে দোতলায় উঠে আগে ফ্রেশ হয়ে নিল। ফোনে টুনটান মেসেজের শব্দে অবাক হল। সুজন ভ্রু কুঁচকে ফোন হাতে নিল। সরি স্যার, আপনার সঙ্গে মিসবিহেভ করার জন্য আমি দুঃখিত এবং লজ্জিত। হয়তো আর কখনো আপনার সঙ্গে ফাজলামো করা হবে না। আপনার ক্লাসের কথাগুলো মনোযোগ দিয়ে শোনা হবে না। কোনো অন্যায় করে থাকলে মাফ করে দেবেন। আশার হঠাৎ এমন মেসেজে সুজনের কপালে চিন্তার ভাঁজ পড়ল। সরি আমায় বলছো কেন? তোমার বয়ফ্রেন্ডকে? সুজন কথাটুকু লিখেও সেন্ড না করে আবারও মুছে ফেলল। লিখল, তোমার কথা বুঝলাম না। আর কখনো ফাজলামো করবে না মানে? কি হয়েছে? ক্লাস করবে না কেন? ওপাশ থেকে কোনো উত্তর এলো না। আশা অফলাইনে। সুজনের মনে চিন্তারা বাসা বাঁধল খানিক। কি হলো হঠাৎ মেয়েটার? চিন্তিত মুখেই সুজন নিচে নেমে সোফায় বসল। ছেলেকে দেখে রাহেলা বেগম এগিয়ে এলেন। সুজনের পাশে বসে আদুরে স্বরে বলল, কখন এলি বাবা? এই তো মাত্রই জানেন আসলাম। মায়ের সঙ্গে কথা বলছে আর বারবার সে ফোন দেখছে এই আশায় যে আশা তার মেসেজ দেখল কিনা। কথার এক পর্যায়ে রাহেলা বেগম বলে উঠলেন, হ্যাঁ রে, উইয়ে তোর ছাত্রী আশা নামের মেয়েটা কেমন আছে? কথা হয় তোর সাথে? দেখা সাক্ষাৎ হয়? সুজন ভ্রু কুঁচকে মায়ের দিকে চেয়ে বলল, কেন বলো তো? কথা হলে কি আর না হলে কি? না তা কেন? এ কেমন কথা? মেয়েটা ভারী মিষ্টি বুঝলি। আর একবার নিয়ে আসিস না বাড়িতে? কেন? ওকে কেন বাড়িতে আনতে যাব আমি মা? সেধে সেধে কেউ কখনো ঘরে তেলাপোকা ঢুকিয়েছে? কখনো দেখেছ? আর মিষ্টি জিনিস বেশি ঘরে আনতে নেই মা, পিঁপড়ায় ছেয়ে যাবে ঘর। আর মিষ্টি তুমি কি করে বুঝলে? তুমি কি ওকে চেখে দেখেছ? শুনো ছেলের কথা। কেমন কথা বলছিস তুই? আমি তো ভাবছি মেয়েটা আরেকবার আসলে ওর চাচির নম্বর খানা নেব। সুজন রেগে গেল এই পর্যায়ে। কি শুরু করেছ বলো তো মা? ও আমার ছাত্রী, কতবার বলবো তোমায়? তবুও এক কথা বারবার বলতে থাকো। এসব কথা আর আমায় বলবে না। সুজন রাগ করে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। আরে কোথায় যাচ্ছিস বাবা? শোন না। ওগো শুনছ? দেখ তোমার ছেলে এই রাতের বেলা আবার বেরিয়ে গেল। এই ছেলেটাকে নিয়ে না আর পারি না। তাসফি আনমনা হয়ে টেবিলে বসে তখন বই ঘাটাঘাটি করছিল। নিস্তব্ধ গায়ে টি শার্ট জড়াতে জড়াতে বলল, থাকো, আমি একটু বাহিরে যাচ্ছি। তাসফি ততক্ষণাৎ পিছু ঘুরে চাইল। চোখ ছোট ছোট করে শুধাল, কোথায় যাচ্ছেন বাহিরে? এই 10টার সময় আপনি কেন বাহিরে যাচ্ছেন? নিস্তব্ধ হাতে ঘড়ি পড়তে পড়তে বলল, গোয়েন্দাগিরি করছো নাকি? হুম। যা ভাবেন সেটাই। বলুন। যদি না বলি? তাসফি চেয়ার থেকে উঠে এসে নিস্তব্ধ সামনে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে শুধাল, কেন বলবেন না শুনি? বলতে আপনি বাধ্য বুঝেছেন, তাই নাকি? জি আজ্ঞে। উমম। বলবো না কি করবে? তাসফি রেগে গেল। নিস্তব্ধকে পিছু থেকে টাইট করে জড়িয়ে ধরে বলল, বলবেন না? আমিও আপনায় যেতে দেব না, দেখি কি করে যান আপনি। নিস্তব্ধ দুষ্টু হাসল, এটাই তো সে চাইছিল। তুমি দেখবে তোমার এই বাঁধন আমি এক মুহূর্তে ছুটিয়ে ফেলব। তাসফি আরও রেগে গেল। দাঁতে দাঁতে চেপে বলল, তার মানে আপনি তবুও বলবেন না? দেখে কি করে ছোটান।
নিশ্চিত ওই অতৃপ্ত আত্মা আপনাকে ডেকে পাঠিয়েছে। নিস্তব্ধ এক লহমায় নিজের কোমর থেকে তাসফির হাত ছুটিয়ে ফেলল। তাসফি মুখ কাদো কাদো করে ফেলল। ভাবল এই বুঝি নিস্তব্ধ চলে যাবে। কিন্তু না। তাসফির অবচেতন মনের ভাবনাকে ভুল প্রমাণিত করে নিস্তব্ধ তাসফি হাত ধরা সমিতি সামনে ঘুরে তাসফি কোমর আঁকড়ে ধরে আরও শক্ত করে জড়িয়ে ধরল। তাসফির মনে হল সে ছোট একটা সুড়ঙ্গের ভিতরে ঢুকে পড়েছে যেখানে নড়াচড়া করার জো নেই। তার নিঃশ্বাস বন্ধ হবার উপক্রম নিস্তব্ধ ফিসফিস করে শুধাল। এই তাসফির বাঁধন ছেড়ে নিস্তব্ধ ইয়াসারের ছুট পাওয়া যে বড্ড মুশকিল। নিস্তব্ধ কখনো ছোটার চেষ্টাই করবে না, বরং এভাবেই আপনাকে আরও দৃঢ় প্রত্যয়ে জড়িয়ে বাঁধন মজবুত করবে। বুঝেছেন? এই মুহূর্তে তাসফির অনুভূতি বোঝানো মুশকিল। আর শোনো বোকা মেয়ে, আমি কোনো অতৃপ্ত আত্মার কাছে যাচ্ছি না। বউ থাকতে আত্মার কি প্রয়োজন বলো তো? মোড়ের মাথার দোকানে যাচ্ছি। সুজন ওরা আসছে। শুনে নিয়েছ? হ্যাপি? তাসফি লজ্জা পেল নিজের অদ্ভুত কর্মকাণ্ডে। মাথা উঁচু করে চাইতেন। মুহূর্তেই দুজোড়া ওষ্ঠের আলিঙ্গন ঘটল দৃঢ় প্রত্যয়ে। তাসফি ব্যাবাচাকা খেল। হঠাৎ নিস্তব্ধ এমন কিছু করে বসবে তার ভাবনায় ছিল না। তাসফি নিস্তব্ধর ঠোঁটে কামড় বসাল। তবুও নিস্তব্ধ ছাড়ল না। তাসফির দম বন্ধ হবার জোগাড়। হাতে খামছে দিল। নিস্তব্ধ ছেড়ে দিল এবারে। ফিসফিস করে বলল, সো সুইট টেস্ট বউ। বলেই পুনরায় তাসফির ঠোঁটে কামড় বসিয়ে দ্রুত কদমে মৃদু হাসতে হাসতে হাতের সাহায্যে ঠোঁট মুছতে মুছতে বেরিয়ে গেল। ব্যথায় কুকড়ে উঠল তাসফি। তাসফি পেছনে থেকে রাগে ফেটে পারল। অসভ্য লোক। সব সময় শুধু ধান্ধা। ইতর বদমাশ লোক। ছি। তার ঠোঁট শেষ। রাক্ষস কত জোরে কামড় দিয়েছে। সেও সুযোগ বুঝে প্রতিশোধ নিয়ে নিবে। নিস্তব্ধ দোকানে পৌঁছে দেখল সুজন, মাহিন, সৃজন সবাই উপস্থিত। তারই বোধহয় দেরি হলো আসতে। কিন্তু পরিবেশ কেমন নীরব শান্ত মনে হলো তার কাছে। একেকজন এক এক দিকে মুখ করে বসে আছে। সুজন আকাশের দিকে মুখ করে সিগারেট ফুঁকে যাচ্ছে। মাহিন মাথা নিচু করে সিগারেট ফুঁকে যাচ্ছে। আর সৃজন সুজনের দিকে করুণ মুখ করে চেয়ে আছে। নিস্তব্ধ 5 মিনিট যাবৎ অপেক্ষা করল। অথচ একজন বান্দার মুখ থেকে একটা শব্দ ও বেরুল না। নিস্তব্ধ ঠাট্টা করে বলল, কি ব্যাপার বলতো তোদের? এমন দেবদাস হলি কেমন করে? কথা নেই বার্তা নেই। দেবদাসের মতো সিগারেট ফুঁকে যাচ্ছিস। কাহিনী কি ভাই? সৃজন অসহায় মুখ করে বলল, এই তুই এসেছিস ভাই, এখন এদের দেখ। আমি আধা ঘন্টা যাবৎ দুজনের কাহিনী দেখতে দেখতে ক্লান্ত। তুই কিছু একটা কর। এরা সিগারেট খাচ্ছে তো আর বারবার ফোন দেখেই যাচ্ছে। মানেটা কি ভাই? আমি বিরক্ত এদের কাণ্ডে। নিস্তব্ধ এবারে দুজনের হাত টেনে দাঁড় করাল। হাত থেকে সিগারেট নিয়ে ছুঁড়ে ফেলল। দোকানদার মামার উদ্দেশ্যে বলল, মামা কাছি থাকলে দিন তো। এদের মুখের অদৃশ্য টেম আগে কেটে নেই। কি হয়েছে? আমি দেখছি। মাহিন বলল, কিছু হয়নি ভাই, এমনিতেই ভালো লাগছে না। সুজন ও একই কথা বলল। সুজন দীর্ঘ হাই ছেড়ে নিস্তব্ধর কাঁধে হাত রেখে হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, এই জীবনটাই প্যারাময় ভাই। বাড়িতে দেয় প্যারা, কলেজে পাই প্যারা, ফোনে পাই প্যারা, শুধু প্যারা আর প্যারা, বুঝলি তো? নিস্তব্ধ সন্দেহের চোখে তাকিয়ে বলল, আচ্ছা বুঝলাম, তা এই প্যারাটা দিচ্ছে কে শুনি? এই তোরা আবার প্রেম টেম করছিস না তো আমাদের না জানিয়ে? সৃজন বলে উঠল, এক্স্যাক্টলি। আমি এই কথাটাই বলতে চাইছিলাম। ব্যাটারা ছেকা ট্যাকা খেয়ে দেখ বাঁকা হয়ে গেছে, এখন এখানে এসে দেবদাস গিরি করছে। হালাগো পশ্চাৎ বরাবর দিল যদি মুখে মুখে কথা ফুটে। নিস্তব্ধ এবারে সিরিয়াল হয়ে বেঞ্চে বসল। দেখ সত্যি করে বল, তোদের কি হয়েছে? তোরা যদি এমন মনমরা হয়ে থাকিস আমাদের ভালো লাগে বল। সৃজন ও মাথা নাড়ল। হ্যাঁ তাই তো। আমরা বন্ধু হয়েছি কি করতে তবে? মনের কথা খুলে বল, যদি আমরা কোনো সলিউশন দিতে পারি। মাহিন ভীষণ দোটানায় ভুগছে। বাসন্তীর ব্যাপারটা নিস্তব্ধ বলবে কি বলবে না? নিস্তব্ধ কেমন রিয়েক্ট করবে? নিস্তব্ধ যদি রেগে যায়? তাদের বন্ধুতে ফাটল ধরে। কিন্তু একটা সময় না একটা সময় তার সবটা জানাতেই হবে। একদিকে বাসন্তী ওভাবে বেরিয়ে গেল, ফোন তুলছে না। মা আর দরজা খুলেনি। সব মিলিয়ে মাহিন প্রচণ্ড পরিমাণ ডিস্টার্ব ফিল করছে। কিচ্ছু ভালো লাগছে না তার। সুজন বলল,
আরে কিছু না ভাই। তোরা শুধু শুধু টেনশন করছিস। আরে মা বিয়ের প্যারা দিচ্ছিল, তাই রাগ করে বেরিয়ে এসেছি। নিস্তব্ধ হাই ছেড়ে বলল, এবারে বিয়েটা করে ফেল। মেয়ে তো পাচ্ছি না। মেয়ে না পেলে বিয়েটা করব কাকে? সৃজন বলল, সারা দেশে কি মেয়ে মানুষের অভাব পড়েছে? দেশে না পেলে তোর জন্য বিদেশ থেকে মেয়ে তুলো আনবো, সমস্যা কোথায়? আমার বিয়ে নিয়ে পড়ে আছিস কেন? মাহিনকে আগে দিয়ে দে, তারপর আমারটা। মাহিন মুখ কাচুমাচু করল, বন্ধুদের সামনে স্বাভাবিক থাকার চেষ্টা করে বলল, আমায় নিয়ে পড়লি কেন? সুজনের জন্যই আগে মেয়ে খোঁজ। এভাবে আরও খানিকক্ষণ কথা চালিয়ে গেল তারা। মাহিন কথা বলে নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করল। একটা সময় রাত বাড়ল। রাত অনেকটা হওয়ায় সুজন আর সৃজন বাড়ির পথে রওনা দিল। মাহিম বাইকে উঠতেই যাবে তখন নিস্তব্ধ মাহিনের কাঁধে হাত রেখে গম্ভীর স্বরে বলল, দেখ মাহিন, আমি তোকে জোর করব না। আমি জানি তুই কিছু একটা নিয়ে টেনশনে আছিস। তবে ভাই বা বন্ধু হিসাবে যদি কখনো মনে হয় আমাকে কারণটা বলা যায় তখনই বলিস। আমি অপেক্ষায় থাকব। নিস্তব্ধ চলে এলো। মাহিন অসহায় চোখে নিস্তব্ধর যাওয়ার পানে চেয়ে রইল। নিস্তব্ধ বাড়ি ফিরল খানিকটা আনমনা হয়ে। বেলকনিতে এসে দাঁড়িয়ে রইল সে খানিকক্ষণ। প্রকৃতির মুক্ত বাতাস ভালো লাগছে উপভোগ করতে। তাসফি পড়ছিল। নিস্তব্ধ আনমনা দেখে খানিকটা অবাক হল। সে নিজেও এগিয়ে গেল বেলকনির দিকে। পাশে দাঁড়ালেও নিস্তব্ধর কোনো সাড়াশব্দ পেল না। কি হলো হঠাৎ লোকটার? যাওয়ার সময় তো বেশ ফুরফুরে মেজাজেই ছিল। তাসফি তার দিকে প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করে বলল, কি হয়েছে বলুন তো? নাথিং। মিথ্যা কথা বলছেন কেন? এই আপনি নাকি মিথ্যা কথা বলতে পছন্দ করেন না? তবে এই যে কদিন যাবৎ সমানে মিথ্যা কথা বলেই যাচ্ছেন, তাতে কিছু হচ্ছে না। নিস্তব্ধ ছোট্ট ছোট্ট করে বলল, সেটা প্রয়োজনের স্বার্থে। তুমি কিন্তু বেশি কথা বলছ। তাসফি বেঞ্চি কাটল। নিস্তব্ধ তাসফির হাত ধরে টেনে নিজের সামনে দাঁড় করাল। পেছনে থেকে আলতো করে জড়িয়ে ধরল। তাসফি উৎকণ্ঠা নিয়ে শুধাল, কি হয়েছে বলুন তো? লোকটার হঠাৎ এমন হুটহাট কর্মকাণ্ডে মাঝে মাঝে সে লজ্জায় মিয়ে যায়। তবুও চেষ্টা করে নিজেকে সামলে নেওয়ার। নিস্তব্ধ তাসফির কাঁধে থুতনি ঠেকিয়ে রেখে বলল, হুঁশ কথা নয়। এভাবেই ভালো লাগছে। কিন্তু তাসফি তো থেমে যাওয়ার পাত্রী নয়। তাসফি খানিকক্ষণ থেমে আবারও বলল, শুনুন। নিস্তব্ধ বিরক্তসূচক শব্দ করে শুধালো, চুপ থাকতে বলেছিলাম তো। আরে শুনুন না, ভীষণ গুরুত্বপূর্ণ কথা। নিস্তব্ধ প্রশ্নসূচক দৃষ্টিতে চাইল। তাসফি বলল, আজ আপাকে দেখলাম সন্ধ্যার পর বাড়ি ফিরতে। চোখ মুখ কেমন শুকনো লাগছিল জানেন। আমি ডাকলে দরজা না খুলে বলল, মাথা ব্যথা করছে, এখন কথা বলবে না, ঘুমাবে। হঠাৎ কি হলো বলুন তো আপার? এমন তো আগে কখনো করেনি। তাসফির কথায় নিস্তব্ধর কপালেও চিন্তার ভাঁজ দৃঢ় হল। রাত তখন অনেকটা। সুজনের চোখে ঘুমেরা ধরা দিচ্ছে না। সে বারবার ফোন চেক করছে। কিসের এত কৌতূহল তার? আসা মেসেজ নাই দেখতে পারে, তাতে তার তো এত উত্তেজিত হওয়ার কারণ নেই। সময় পরিবর্তনশীল। তার সঙ্গে সময়ের গতি ধাবমান। মাঝে কেটে গেল আরও 4টে দিন। সবকিছু নিয়ম মাফিকই চলেছে। তবে এই হাসিখুশি দিনগুলোর মাঝেও ছিল কিছু মানুষের কারো জন্য অপেক্ষা, কারো মনে সুপ্ত বেদনা। তবুও সব মিলিয়ে সময় তো পার হবেই। সে কারো জন্য থেমে থাকবে না। সুন্দর, স্নিগ্ধ একটি সকাল। সুজন ঘুম থেকে উঠেই প্রথমে ফোন চেক করল, তবে আশা আজ 4 দিন যাবৎ অনলাইনে আসে না। 4 দিনে সুজন তাকে কলেজের, ক্লাসের গণ্ডিতেও দেখেনি। সত্যিই মেয়েটা তার জীবন থেকে হারিয়ে গেল না তো? কি হলো হঠাৎ মেয়েটার? আজকের দিনটা বোধহয় সকলের জন্যই একটু বেশি স্পেশাল। তারই বার্তা দিচ্ছে প্রকৃতি। উমম, তবে কেমন স্পেশাল? দুঃখের নাকি সুখের? স্নিগ্ধ সকাল, উত্তাল প্রকৃতি, সঙ্গে উদ্বিগ্ন তাসফির চিত্ত। চিন্তায় তার কপালের ভাঁজ দীর্ঘ হচ্ছে। 2 দিন যাবৎ আশাকে ফোনে পাচ্ছে না সে। জরুরি দরকারে লাগাতার ফোন করে যাচ্ছে, অথচ মেয়েটার ফোন কিনা 2 দিন যাবৎ বন্ধ। আশ্চর্য। কি করছে? কোথায় গিয়ে ঘামটি মেরে আছে কে জানে। নিস্তব্ধর আজ সারাদিন বাড়িতে থাকা হবে না। হসপিটালের বদলির কাজে তাকে একটু ঘাটাঘাটি করতে হচ্ছে। সেটা বলার জন্যই তাসফিকে খুঁজছিল। মেয়েটা কি যে করছে সকাল থেকে কিচেনে কে জানে।
ওয়াশরুম থেকে বেরিয়ে নিস্তব্ধ রেডি হতে হতে আশেপাশে চোখ বুলিয়ে তাসফিকে লক্ষ্য করার চেষ্টা করল। ফিসফিস শব্দে নিস্তব্ধ আর চোখে বেলকনির দিকে চাইল। থাইগ্লাস পার করে নিস্তব্ধ স্পষ্ট দেখতে পেল তাসফি কারো সঙ্গে ফিসফিস করে ফোনে কথা বলছে। ব্যাপারটা সে আরও দুদিন যাবৎ লক্ষ্য করছে। সে কাছে গেলেই ঠাস করে ফোনটা কেটে দেয়। তার থেকে লুকিয়ে মেয়েটা কার সঙ্গে এত কথা বলছে। নিস্তব্ধর কপালে চিন্তায় দীর্ঘ ভাঁজ পড়ল। সে নিশ্চিত এখন সে এগিয়ে গেলে তাসফি চট করে ফোনটা কেটে দেব। নিস্তব্ধ নিঃশব্দে এগিয়ে গেল। কিছু কথা তার কানে বাজল। তাহলে এটাই ডান। আচ্ছা আচ্ছা, আমি রেডি থাকব। তাসফি পেছনে কারো উপস্থিতি লক্ষ্য করতেই চট করে ফোনটা কেটে পেছনে ঘুরল। নিস্তব্ধকে দেখে সে কিছুটা ঘাবড়ে গেল বোধহয়। হঠাৎ নিস্তব্ধ কে এই মুহূর্তে সে আশা করেনি। লোকটা তো ওয়াশরুমে ছিল, বেরোল কখন? তাসফি বোকা হাসার চেষ্টা করে শুধাল, ও আপনি কখন এসে দাঁড়িয়েছিলেন? নিস্তব্ধ ভ্রু উঁচিয়ে প্রশ্ন করল, সেটা ইম্পর্ট্যান্ট নয়। আগে বলো, এতক্ষণ কার সঙ্গে কথা বলছিলে? তাসফি আমতা আমতা করে প্রত্যুত্তর করল, কই না তো, কই কথা বলছিলাম। তো আমি কি ভুল শুনেছি? ফোন এমনিতেই কানে রেখেছিলে বুঝি? তাসফি চট করে বলে উঠল, কি কি শুনেছেন? ওই আসলে ফ্রেন্ড স্বর্ণিধি। স্বর্ণিধি ওর সঙ্গেই কথা বলছিলাম। আপনি চেক করতে চাইলে চেক করুন। নিন। তাসফি ফোন এগিয়ে দিল। নিস্তব্ধ সেটা না নিয়ে বলল, আজ দিনে ফেরা হবে, খানিকটা রাত ও হতে পারে, ফোন নাও ধরতে পারি। টেনশন করবে না। তাসফি মাথা নাড়ল। নিস্তব্ধ তাসফির ঘাবড়ে যাওয়া মুখখানা কয়েক সেকেন্ড জহুরি চোখে অবলোকন করল। সে চলে যেতে নিলেই তাসফি শুধাল, বললেন না তো কি শুনেছেন? নিস্তব্ধ থেমে গেল, পিছু না ফিরে বলল, নাথিং। নিস্তব্ধ চলে যেতেই তাসফি হাফ ছেড়ে বাঁচল। ব্রেকফাস্ট করে নিস্তব্ধ বেরিয়ে পড়ল। সকাল তখন 11টা প্রায়। সূর্যের উত্তপ্ততা বেড়েছে খানিকটা। বাসন্তী, অনিমা বেগম, নিলয় সাহেব, ফিরোজা বেগম ও রুম্পা সবাই ওসমান ভিলার গেটের সামনে দাঁড়িয়ে আছে। ড্রাইভার গাড়ি আনতে গেছে। তাদের সকালের উদ্দেশ্যে গ্রামের বাড়িতে যাওয়া। দাদু সেখানে আগে থেকেই আছেন। নানির শরীরটা ভালো না বলে রুম্পাকে ওর সঙ্গে নিতে হচ্ছে। নানিকে বুঝিয়েও রেখে যাওয়া যাচ্ছে না। তিনি সঙ্গে যাবেনই। পান্নার কান্নাকাটিতে আয়শার ও যেতে হচ্ছে। ভালোই হলো। অনেকদিন পর তারও গ্রামটা ঘুরে আসা হবে। সকলের এমন জোট বেঁধে যাওয়ার কারণ আছে বইকি। গ্রামে যাচ্ছে চাচাতো দাদি শাশুড়ি সহ সকলকে দাওয়াত করতে। গ্রামের মানুষের একটু ভিন্ন অভিমতি। শুধু কার্ড পাঠালে তারা মোটেও আসবে না, বরং মুখ ছিটকাবে। তাদের নিজেদের গিয়ে নিমন্ত্রণ করে আসতে হবে। অনিমা বেগম তাসফি আর ইনায়া দুই বৌমার উদ্দেশ্যে বলল, তোমাদের দুজনের হাতে দুদিনের জন্য বাড়ির দায়িত্ব দিয়ে যাচ্ছি। কাল বাদে পরশুই আমরা এসে পড়ব। তোমাদের ও নিয়ে যেতাম, তবে রিসেপশনের আগে তো তাসফিকে নেওয়া যাচ্ছে না। আর তাসফি একা কি করবে, তাই ইনায়া তোমায় ও রেখে যাচ্ছি। সাবধানে থেকো দুজনে। ইনায়া শুধু মাথা নাড়ল। তার ভাবভঙ্গি বোঝা দেয়। তাসফি শাশুড়ি মাকে আশ্বস্ত করে বলল, আপনি একদম চিন্তা করবেন না মা। আপনার ছেলে তো আছেই। আপনারা সাবধানে যাবেন। নিলয় সাহেব তাসফির মাথায় হাত বুলিয়ে আরও কিছু সাবধানী বাণীর ভাষণ দিয়ে গাড়িতে উঠে পড়লেন। মিনিটের মাঝেই সাদা রঙের গাড়িটা ওসমান ভিলার গেট পেরিয়ে বেরিয়ে গেল। চোখের সামনে গাড়ির যাত্রা শেষ হতেই তাসফি বাড়ির ভিতরে ফিরে এল। ফাঁকা বাড়ি দেখে তাসফির দুঃখ পাওয়ার কথা থাকলেও এই প্রথম সে মুতেও দুঃখবোধ করছে না। কয়েক মিনিট পরের কথা। তাসফির ড্রয়িং রুমে কিছু একটা করছিল। ইনায়াকে দেখা গেল হাতে একটা ব্যাগ ঝুলিয়ে নিচে নেমে আসতে। রুম্পা ছাড়া তার এ বাড়িতে নিজে নিজে কাজ করে খাওয়া অসম্ভব। তাসফি তাকে দেখে অবাক কণ্ঠে শুধাল, কোথায় যাচ্ছেন ভাবি? শোন, আমি একটু বাপের বাড়ি যাচ্ছি, তুমি থাকো। তাসফি চোখ ছোট ছোট করে চাইল। ইনায়া কয়েক কদম হেঁটেও আবার ফিরে এল। তাসফিকে সতর্ক করে বলল, শুনো মেয়ে, আমি যে যাচ্ছি এ কথা শাশুড়ি মাকে আবার বলতে যেও না, তারা ফিরে আসার আগেই আমি ফিরে আসব, বুঝেছ? তাসফি ভদ্র মেয়ের মতো মাথা নাড়ল। তার বলার কোনো প্রশ্নই উঠে না। বরং সে যাচ্ছে বলে তাসফির আর একটু সুবিধা হল। যদিও উনি থাকলেও তার বেশি অসুবিধা হতো না। ইনায়া চলে যেতেই তাসফি নিজের কাজ সারতে লাগল দ্রুত কদমে। সূর্য ডোবার কিছুক্ষণের মাঝেই অন্ধকার চারিদিকে নিজের আধিপত্য বিস্তার করে নিয়েছে। রাত তখন প্রায় 10টার কাছাকাছি।
নিস্তব্ধ বাড়ি ফিরল তখন। কয়েকবার বেল বাজানোর পরেও কেউ দরজা খুলল না। বিরক্তিতে তার কপাল কুঁচকে গেল। রুম্পাটা নিশ্চিত ঘুমিয়ে পড়েছে। মূলত নিস্তব্ধ জানত না আজ সবাই গ্রামের বাড়িতে গিয়েছে। কেউ তাকে বলেওনি। সন্দেহবশত নিস্তব্ধ চাবি দিয়ে দরজা খুলল। ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। কি আশ্চর্য, কেউ কি আজ ড্রয়িং রুমে বাতিগুলো ও জ্বালায়নি। ভেবেছিল বাইরের অন্ধকার পেরিয়ে বাড়িতে আলো দেখতে পাবে, কিন্তু না। বিরক্তি নিয়ে লাইটের সুইচ দিতে গেল সে। সুইচ টেপার আগেই হঠাৎ চারপাশে ঝিলমিলি লাল, হলুদ, নীল রঙের ফেরিলাইট জ্বলে উঠল। নিস্তব্ধ হঠাৎ এমন কাণ্ডে কিছুটা চমকে উঠল। মস্তিষ্ক সজাগ করে চট করে সামনে তাকাতেই নিস্তব্ধ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। তার হৃৎস্পন্দন বন্ধ হওয়ার উপক্রম প্রায়। বাক্রুদ্ধ নিস্তব্ধর হাতে থাকা ব্যাগটা ঠাস করে নিচে পড়ে গেল। তাসফি লজ্জা মিশ্রত মুখে আড়ষ্টতার সহিত দাঁড়িয়ে আছে। তার পরনে খয়েরি রঙের সিল্কি শাড়ি। তাসফির ফর্সা ত্বকে দারুণভাবে ফুটে আছে তা। তার মসৃণ স্লিম পেট উন্মুক্ত। নিস্তব্ধ কয়েকপল তার থেকে চোখ ফেরাতে পারল না। বিয়ের পর এই প্রথমবার প্রিয়তমাকে শাড়ি পরিহিত অবস্থায় দেখছে, সে তাও এমন নেশা ধরানো রূপে। অর্ধাঙ্গিনীর মোহনীয় রূপে কোনো পুরুষ কি সুস্থ মস্তিষ্কে থাকতে পারে? উহু। নিস্তব্ধর জন্য এত বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছিল তার কল্পনায় ও ছিল না। অর্ধাঙ্গিনীর রূপের দমকে হৃদয়ে জাগছে কবিতা। তোমারই যেন ভালোবাসে আছি, শতরূপে শতবার, জনমে জনমে, যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাথে আছে গীতাহার। কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার, জনমে জনমে, যুগে যুগে অনিবার। আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে। আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহবিধুর নয়ন সলিলে, মিলনবধুর লাজে, পুরাতন প্রেম নিত্য নতুন সাজে। অনন্ত প্রেম, রবি ঠাকুর। নিস্তব্ধর চাউনি লক্ষ্য করে তাসফি লজ্জায় মিয়ে যাচ্ছে। নিজে থেকে পদক্ষেপ নেওয়া কি তার একটু বেশিই বাড়াবাড়ি হয়ে গেল? এভাবে পোশাক পরে থাকতে তার আরও লজ্জা লাগছে। সব দোষ সুনিধি। মেয়েটা ইচ্ছে করে তাকে এভাবে সাজিয়ে দিয়ে গেছে। ইস! নিস্তব্ধ ঘোরগ্রস্ত বদনে এগিয়ে গেল প্রেয়সীর নিকট। পেছনে থেকে ঝাপটে জড়িয়ে ধরল। তাসফি কেঁপে উঠল। নিস্তব্ধ তাসফির ঘাড়ে ঠোঁট ছুঁয়ে বলল, আমায় মেরে ফেলার ধন্ধা করেছ নাকি বউ? আজ নির্ঘাত তোমায় না পেলে আমার মরণ অনিবার্য। তাসফি চোখ বন্ধ করে নিল। কোনো রকমে নিস্তব্ধর বাঁধন ছেড়ে বেরিয়ে বলল, কে? কেক কাটি। নিস্তব্ধকে কিছুটা অস্থির দেখাল। উদ্বিগ্ন স্বরে প্রত্যুত্তর করল, আবার কেক কেন? তাসফিও রাগী চোখে তাকিয়ে বলল, কেক মানে আমি নিজে হাতে বানিয়েছি আর আপনি কাটবেন না। নিস্তব্ধ চমকে তাকাল। তাসফি তাকে ঠেলে খানিকটা সামনে টেবিলে রাখা কেকের কাছে নিয়ে এল। নিস্তব্ধ অবাক হয়ে কেকের দিকে তাকিয়ে রইল। কেকের উপরে স্পষ্ট করে লেখা, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি ফর 6 মান্থ ডক্টর সাহেব। তাসফিও ফিসফিস করে একই কথা বলল। নিস্তব্ধ অবাক চোখে তাকিয়ে বলল, এই কেক কি তুমি বানিয়েছ? তাসফি মাথা নাড়ল। চাকু কই দাও কাটি, একটু টেস্ট করি। কেমন কেক বানালো মিসেস নিস্তব্ধ? তারপর তো আসলটে। তাসফি গরম চোখে তাকিয়ে নিস্তব্ধর বাহুতে থাপ্পড় বসাল। বেচারি আজ লজ্জায় আড়ষ্ট। তাসফি চাকু এগিয়ে দিল। নিস্তব্ধ কেক কেটে প্রথমে তাসফিকে খাইয়ে দিল। তারপর নিজে খেয়ে বলল, দারুণ। তাসফি খুশি হল, মুচকি হাসল। নিস্তব্ধ পুনরায় নিজের মুখে কেক পুড়ে নিল। তার অশান্ত মস্তিষ্কে খেলা করছে দুষ্টুমির ঝোলা। তাসফি কিছু বুঝে উঠার আগে তাদের দুজোড়া ওষ্ঠ একে অপরকে আলিঙ্গন করল। তাসফি দম নিয়ে কোনো রকমে বলল, খাবার খেয়ে নেই। আমি রান্না করেছি তো। নিস্তব্ধ মাদকীয় স্বরে ফিসফিস করে বলল, খাওয়া দাওয়া পরে হবে, আই নিড ইউ বউ প্লিজ। তাসফি পারে না এখনই মাটি ফাঁক করে ঢুকে যায়। ওয়াইফ, আই কান্ট কন্ট্রোল মাইসেলফ এনিমোর, প্লিজ সামথিং। তাসফি নিজ হাতের সাহায্য নিস্তব্ধর মুখ চেপে ধরল। নিস্তব্ধ সঙ্গে সঙ্গে সে প্রেয়সীকে কোলে তুলে নিল। তাকে নিয়ে ঠাস করে সোফায় শুইয়ে দিল। তাসফি আমতা আমতা করে বলল, উপরে যাই। নিস্তব্ধ দুষ্টু স্বরে শুধাল, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সো টাইম লস করা বোকামি মাই মিসেস। তাসফি চোখ পিটপিট করে চাইল। নিস্তব্ধ নিচু হয়ে তাসফির পানে চেয়ে বলল,
আজও কি অনুমতি প্রয়োজন? তাসফি লজ্জায় মুখ ঘুরিয়ে নিল। আজ নিজে থেকে সে এক ধাপ এগিয়ে এসেছে। সেখানে অনুমতি প্রশ্নই আসে না। অতপর 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 কপত কপতির মধুর মিলনের সাক্ষী হল এই অন্ধকারে মোড়া নিস্তব্ধ রাত। জায়ার স্পর্শে কাতর হল পতি। সময় যত গোড়ালো তাদের আলিঙ্গন গভীর থেকে গভীরতর হল। নিস্তব্ধর ফ্রেশ হওয়া হল না। হল না রেস্ট নেওয়া। দূর আকাশের চাঁদ মামা তার কলঙ্ক গায়ে মেখে মুচকি হাসছে। আজ তার খুশির দিন কিনা। আজ বুঝি স্বামীর সোহাগে উই সুন্দরী রমণীয় মেখে নিবে নিজের গায়ে কলঙ্ক স্বেচ্ছায়, সগর্বে। তাতে নেই কোনো ভয়, অপবিত্রতার ছোঁয়া। যাতে মিশে আছে শুধু হালাল সম্পর্ক, হালাল স্পর্শ। আহা, এতেই যে চিরসুখ। এই নিস্তব্ধ মধুর রাতে দূর হতে পেঁচার ডাক শুনতে ও মধুর লাগছে। হৃদয় মাঝে বাজছে গান। যেন তারা গাইছে গান মিষ্টি কণ্ঠে। ওরে ভাই ফাল্গুন লেগেছে বনে বনে। ওরে ভাই ফাল্গুন লেগেছে বনে বনে। ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে। আড়ালে আড়ালে কোণে কোণে। ওরে ভাই ফাল্গুন লেগেছে বনে বনে। ওরে ভাই ফাল্গুন লেগেছে বনে বনে। সময় গড়িয়েছে অনেকটা। দীর্ঘ রজনীর পেরিয়ে খানিকটা। নিস্তব্ধর উন্মুক্ত বক্ষে তাসফি মাথা রেখে শুয়ে আছে। নিস্তব্ধ প্রেয়সীর ললাটে চুমু খেল। হঠাৎ কিছু মনে হতেই সন্দেহজনক কণ্ঠে শুধাল। সকালে ফোনে কার সঙ্গে কথা বলছিলে? আপনাকে তখনই বললাম তো সন্নিধির সঙ্গে। সত্যিই? তবে ওভাবে ভয় পাচ্ছিলে কেন? আসলে আপনাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আপনি কিছু শুনে ফেললে তো সব ভঙ্গ হয়ে যেত। তাই ভয় পাচ্ছিলাম আপনি আবার সব শুনে ফেলেননি তো। সন্নিধি তো আমায় এই আইডিয়া দিয়েছিল। আমায় সাজিয়ে দিয়ে গেল। ডেকোরেশনে সাহায্য করল। নিস্তব্ধ ঠাট্টার ছলে বলল। দেখেছ হাসবেন্ড ব্যতীত ওদের মাথায় কত বুদ্ধি আর তোমায় মাথায় অন্যের থেকে বুদ্ধি ধার করতে হয়। তাসফি বেঞ্চি কেটে বলল। কচু। নিস্তব্ধ তাসফিকে শক্ত করে জড়িয়ে ধরে বলল। থ্যাংক ইউ সো মাচ ওয়াইফ। এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। সঙ্গে আজ রাতের জন্য তোমার কাছে আমি আজীবন কৃতজ্ঞ থাকব। আজ রাতটা এতটা স্পেশাল করার জন্য তোমায় এতগুলা ধন্যবাদ। তাসফি লজ্জায় নিজ অর্ধানের বক্ষে মাথা গুজল। তাদের আলিঙ্গনের ভেতরেই কেটে গেল দীর্ঘ একটি রজনী। নিয়ম মাফিক সময় পার হল। সূর্যিমামা উদয় হল ধরণীর বুকে পূর্ব দিগন্তে। চারদিকে আলো জলমল করে উঠল। সকাল তখন 10টা প্রায়। কপত কপতির ঘুমকে হারাম করতে কলিংবেল বেজে উঠল। এই অসময়ে আবার কে এলো? কারো তো আসার কথা নয় আজ। তবে দীর্ঘ রজনী কেটে গিয়ে এসেছে নতুন ভোর, একটি নতুন সকাল, একটি নতুন দিন। গতকালের দিনটা ভালো কেটে বিধায় যে আজকের দিনটা ভালো কাটবে এমন কোনো কথা নেই। হয়তো উদ্ভব হতে পারে কোনো নতুন কোনো বিপদের। হয়তো আগমন ঘটতে পারে নতুন কোনো আনন্দের। তার সবই তো জানেন একমাত্র উপরওয়ালা। দেখাই যাক না কি হয়। সুখ দুঃখ দুই মিলিয়েই তো আমাদের এই মানব জীবন। চোখের তন্দ্রা ভাব মিয়ে যেতেই ঘুম ছুটে গেল তাসফির। চোখ পিটপিট করে চাইল সে। মুখে তার লাজুক হাসি। শত চেষ্টার পরে প্রিয়তমকে নিজের করে পাওয়ার প্রাপ্তির হাসি। চোখ মেলতেই চোখের সামনে দৃশ্যমান হল তার ডাক্তার সাহেবের সুদর্শন মুখখানি। চুলগুলো তার এলোমেলো। যা রাতে তাসফির হস্তের দ্বারাই সৃষ্ট। দেখ কি নিষ্পাপ মুখভঙ্গি নিয়েই না ঘুমাচ্ছে পুরুষটা। অথচ লোকটা তার নিকট 1 নম্বরের লাগামহীন অসভ্য পুরুষ মানুষ। তার অতি প্রিয় ডাক্তার সাহেব। অসভ্য লোকটা তাকে রাতে খাবার খাওয়ার সুযোগটুকু দেয়নি। খিদায় পেটে পাক দিচ্ছে। ইস কত মজার মজার খাবারগুলো সে সারাদিন খেটেখুটে রান্না করল, অথচ এখন কিনা সব ফেলে দিতে হবে। ভালো আছে কিনা কে জানে। ভালো থাকলেই ভালো। তবুও আজ তাসফির দীর্ঘদিনের দেখা স্বপ্নটা পূরণ হল। এই যে নিস্তব্ধর আলিঙ্গনের সে আবদ্ধ। আর মানব ঘুমন্ত। বের ঘুম ছোটার আগেই সে জেগে গিয়েছে। প্রতিবার তাকে বিছানায় রেখে লোকটা উধাও হয়। আর আজ তাসফি তাকে রেখে উধাও হবে। লজ্জা মিশ্রিত ভঙ্গিতে তাসফি আলতো করে চুমু খেল নিস্তব্ধর বক্ষ মাঝে। একদিকে সারারাত শুয়ে থাকার ফলে তার গাড় ব্যথা হওয়ার জোগাড়। তাসফি পাশ ফিরতে নিলে আতকে উঠে কোনো রকমে নিজেকে সামনে নিস্তব্ধকে আবারও শক্ত করে জড়িয়ে ধরল। ও গড, সে তো এখন সোফা থেকে পড়লে তার হাড়গোড় একটাও আস্ত থাকত তো। সে যে সোফায় শুয়ে আছে তা তো তার খেয়ালই ছিল না। ঘুমন্ত নিস্তব্ধর পানে তাসফি ভ্রু কুঁচকে চাইল। তার ডাক্তার সাহেবের বুদ্ধি জ্ঞান যে লোপ পেয়েছে তা ভালোই বোঝা যাচ্ছে।
তাসফির ভাবনার মাঝেই পরপর কয়েকবার কলিং বেল বেজে উঠল। তাসফি ভ্রু কুঁচকালো, এই অসময়ে আবার কে এলো? ইয়ানা এলো না তো? কিন্তু তার তো আজ আসার কথা নয়। আর এমন অভদ্রের মতো একনাগাড়ে এতবার কলিং বেল বাজানোর ও বা কি আছে আশ্চর্য। ঘড়ির দিকে চোখ পড়তেই তাসফি আঁতকে উঠল প্রায়। বেলা দুপুর ৩টা বাজে। অসম্ভব ব্যাপার স্যাপার। এতটা সময় কি করে ঘুমালো সে? তাসফি কোনো রকমে নিস্তব্ধকে ছাড়িয়ে উঠে বসল। দৃঢ় কদমে এগিয়ে গেল দরজার নিকট। লুকিং গ্লাসে তাসফি যাকে দেখল তাকে দেখে সে চমকে উঠল। ও মাই গড, এই মহিলাকে সে বাড়ির অ্যালবামে দেখেছে। দৌড়ে এসে নিস্তব্ধকে ঠেলতে লাগল সে। শুনছেন, উঠুন, আরে উঠুন না। বউ, আর একটু ঘুমাতে দাও না প্লিজ। রাতে একটুও ঘুমাতে পারিনি। আরে রাখুন আপনার ঘুম, দ্রুত উঠুন। আরে উঠুন তো, আপনার ফুপি এসেছে। ফুপির এসেছে শুনতেই চমকে উঠে নিস্তব্ধ ঘুম ঘুম চোখেই দাঁড়িয়ে পড়ল। খানিকটা আতঙ্কিত স্বরে প্রত্যুত্তর করল, ফুপি? কোথায় ফুপি? তাসফি দাঁতে দাঁত চেপে বলল, বাহিরে। নিস্তব্ধ আর্তনাদ করে উঠল, ও মাই গড, শিট শিট। তাসফির পরনে নিস্তব্ধ শার্ট, আর নিস্তব্ধ সে উদম গায়ে, প্যান্ট পরিহিত। তাসফি নিজের শাড়ি, ব্লাউজ, পেটিকোট দ্রুত গতিতে নিচ থেকে তুলে জোর করতে করতে বলল, দাঁড়িয়ে আছেন কেন, যান, দরজা খুলুন, আমি যাচ্ছি উপরে। তাসফি যে এই মুহূর্তে লজ্জা পাবে সেই সময়টাও পাচ্ছে না। আহারে! নিস্তব্ধ হতভম্ব হয়ে শুধাল, কি বলছো কি বউ, এত বছর পর আমি ফুপির সামনে এভাবে উদম গায়ে যাব? অসম্ভব। তাসফি সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে বলল, নো অপশন ডাক্তার সাহেব। নিস্তব্ধ অসহায় মুখ করে দরজার দিকে এগিয়ে গেল। শেষ পর্যন্ত এই ছিল তার কপালে। নিস্তব্ধ তার ফুফুকে কিছুটা ভয় পায়। ছোটবেলা একদিন খাতায় হোমওয়ার্ক না করায় স্কুল থেকে বিচার পাঠিয়েছিল। ফুফু তা শুনে খুব মেরেছিল তাকে। পরে আবার আদরও করেছিলেন খুব। সেই থেকে নিস্তব্ধ কখনো আর স্কুল কলেজ কোথায় হোমওয়ার্ক ব্যতীত বাসা থেকে বের হয়নি। তবে এমনিতেই সবার থেকে ফুফু তাকে একটু বেশি স্নেহ করেন। ফুফু তার একরোখা মানুষ, খানিকটা বাচাল প্রকৃতিরও। দাদুর নাকচ করা সত্ত্বেও নিজের পছন্দের ছেলে বিয়ে করে লন্ডনে সেটেলড হয়েছে। বিয়ের পর এই প্রথম ফুফু তাদের বাড়িতে পা রাখবে। অথচ তারা কিনা কেউ জানেই না আজ ফুফু আসবে। ফুফু তো কাউকে জানায় ও নি। নিস্তব্ধ খানিকটা ভয়ও ও পাচ্ছে। ফুফু তার একটু থেকে একটু ১৯-২০ হতেই কাজে ভুল ধরতে শুরু করে আর শোনায় একগাদা ধারালো কথা। কথা তো নয়, যেন একটা বিষাক্ত বান। দাদা তার শখ করে নাম রেখেছিল টুনি। এই টুনি ছোট্ট খাট্ট কোনো টুনি নয়, এই টুনির শরীর বিশাল। নিস্তব্ধ দুরুদুরু বুকে দরজা খুলে দিল। নিস্তব্ধকে উদম গায়ে দেখে ফুফু চোখ কপালে তুলে চাইলেন। তীব্র আর্তনাদ করে বললেন, ছি 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 অনুভব, তোর এতটা অধপতন হয়েছে আমি তো জানতামই না। দেখলি এতদিন পর ফুফি এসেছে, কই ফিটফাট হয়ে থাকবি তা না করে নির্লজ্জের মতো উদম গায়ে আমার সামনে চলে এলি। বলি বাপের মতো কি লজ্জা শরম খেয়ে বসেছিস? দাদার মতো হয়েছে আমার অবর্তমানে ওরা সবাই মিলে যে তোকে এই শিক্ষা দেব, আগে জানলে আমি তোকে সঙ্গে করে নিয়ে যেতাম। তুই নাকি আবার ডাক্তার হয়েছিস, তা এভাবে খালি গায়ে কি ডাক্তারি ও সামলাস নাকি? ছি ছি। নিস্তব্ধ লজ্জায় মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে রইল। কোনো রকমে বলল, ফুপি তুমি ভেতরে এসে কথা বলো না। এসব বাদ দাও, এতদিন পর এলে আগে কেমন আছো সেটা বলো। সলিল তিয়াশাকে নিয়ে আসুনি। কেমন আছি তা তো দেখতেই পাচ্ছিস রে অনুভব। আমিও দেখতে পাচ্ছি তুই কেমন নির্লজ্জের মতো সুস্থ সবলভাবে দাঁড়িয়ে আছিস। আর হ্যাঁ, ভেতরে তো ঢুকবই। আমি তো চলে যাওয়ার জন্য আসিনি। তোর দাদা যতই আমাকে বাড়ি থেকে বার করুক আমি কেন যাব? এই বাড়িতে আমার সমান অধিকার রয়েছে। দেখি সামনে থেকে সর, আগে তোর বউ দেখে নেই আমি। বিয়ে করে এত বড় হয়ে গেছিস যে বিয়ে করে বাসর সেরে ফেললি, আর এই টুনি তা জানতে পর্যন্ত পারল না। ড্রাইভারকে বল আমার লাগেজ ভেতরে দিয়ে যেতে। এই তো এখনই যাচ্ছি ফুপি। ফুফু ভেতরে ঢুকে চারপাশ অবলোকন করে বলল, কি ব্যাপারে, চারপাশ এত ঝাড়বাতি দিয়ে সাজানো কেন? পার্টি করেছিস নাকি রাতে? আর বাকিরা সব কই? আমায় রেখে পার্টি করা হচ্ছে? নিস্তব্ধ বোকা হাসার চেষ্টা করল। বুঝতে পারল ভীষণ রকমভাবে ধরা খেয়েছে সে। আজ আর রক্ষে নেই। প্রত্যুত্তরে নিস্তব্ধ কিছু বলতে যাবে তার আগেই নিস্তব্ধ অবাক হয়ে গেল।
দেখতে পেল তাসফি কালো রঙের শাড়ি পরে ফুপি বলে দৌড়ে আসছে। তাসফি চিৎকার করে ফুপি বলে দৌড়ে এসে টাইট করে ফুফুকে জড়িয়ে ধরল। ফুফু খানিকটা হকচকাল। পড়তে নিলেও কোনো রকমে নিজেকে সামলাল। ধমকে বলল, এই মেয়ে কে তুমি? আশ্চর্য, এভাবে কেউ জড়িয়ে ধরে? এখনই তো তোমার চিৎকার শুনে আমার প্রাণটা যেত। তাসফি খুশিতে গদগদ হয়ে বলল, ফুপি, আমি আপনার ভাতিজির একমাত্র বউ। আর এই যে ঝাড়বাতিগুলো দেখছেন, এগুলো তো আমি নিজে হাতে আপনার জন্য সাজিয়েছি। আপনার তো কয়েকদিন পরে আসার কথা ছিল, কিন্তু আমি এগুলো আগেই সাজিয়ে ফেলেছি। ভালো হয়েছে না বলুন ফুপি? এই যে দেখুন, টেবিলে উপর কেকটাও আমি আপনার জন্য আনিয়ে রেখেছিলাম, কিন্তু আপনার ভাতিজি কিছু বলার আগেই কতখানি সাবার করে দিয়েছে। তাসফির এমন ঢপ মারার নাটকীয় ভঙ্গিমা দেখে নিস্তব্ধ বাকরুদ্ধ হয়ে পড়ল। ও মাই গড, ও মাই গড, তার বউ যে এভাবে এত সুন্দর করে নাটক করতে পারে তার তো জানাই ছিল না। ফুফু অবাক কণ্ঠে বলল, তুমি অনুভবের বউ? তাসফি লজ্জিত ভঙ্গিতে মাথা নাড়ল। তাসফির লজ্জার পাওয়ার ভাবভঙ্গিমা দেখে নিস্তব্ধ নিজে থতমত খেল। ফুফু আগের থেকে দ্বিগুণ অবাক ঝরা কণ্ঠে বললেন, আর এগুলো তুমি আমার জন্য করেছ? সত্যি? তাসফি এবারে জোরে জোরে মাথা নাড়ল। ফুফুর চোখ ছলছল করে উঠল। তাসফিকে বুকে জড়িয়ে ধরে বলল, আহারে আমার সোনাটা, অনুভব রে, এইবারে একখান কাজের কাজ করেছিস। এই শেখ বাড়ির যজ্ঞ বৌমা খুঁজে নিয়েছিস। এভাবে আমার জন্য এবারের কেউ ভাবেনি রে, কোনোদিন কেউ না। কেউ তো আমায় দেখতেই পারে না। তুমি এই প্রথম মেয়ে। আবেগে আপ্লুত হয়ে ফুফু নিজের গলায় পরা স্বর্ণের চেইন খুলে তাসফির গলায় পরিয়ে দিল। তারপর আবারও জড়িয়ে ধরল বুকে। তাসফি ও ফুফুকে জড়িয়ে ধরল। নিস্তব্ধর দিকে তাকিয়ে চোখ চিপ মারল। নিস্তব্ধ রে, এবারে বুঝি তোর শুধু জ্ঞান হারানোর পালা। আর তো কোনো রিয়াকশন দেওয়া বাকি নেই। তার এমন কর্কশ ফুফুকে এই মেয়ে এক লহমায় হাত করে ফেলল। তা আবার বুকে জড়িয়ে স্বর্ণের চেনও আদায় করে। ফুফু নিজের গলার আরও একটা চেনও খুলে তাসফিকে পরিয়ে দিল। এই নাও, আমার আশীর্বাদের গিফট। নিস্তব্ধ কোনো রকমে সোফায় গা এলিয়ে দিল। তার যে উপরে গিয়ে ফ্রেশ হওয়া প্রয়োজন, কথাটা তার মস্তিষ্কে খেলছে না। পরপর এত সারপ্রাইজে সে এবারে সত্যিই শকট। সুজন রেডি হচ্ছিল। তার বন্ধু জসিমের কাকার বিয়ে। জোর করে সুজনকে নিচ্ছে ছেলেটা। হাজারবার না বলেও লাভ হয়নি। ছেলেটা একদম নাছোড় বান্দা। জসিম রহস্যময় ভঙ্গিতে বলল, বিয়েতে গেলে কিছু মজার কাণ্ড দেখতে পারবি। সুজনের মাঝেও সামান্য কৌতূহল জাগল। এমনিতেও ৪-৫ দিন যাবৎ সে প্রচণ্ড ডিস্টার্ব ফিল করছে। মজার কিছু কাণ্ড দেখেও যদি মনটা একটু ফুরফুরে হয়। সুজনের মা ছেলের রুমে ঢুকতে ঢুলতে শুধালো, এই অসময়ে যাচ্ছিস, কখন আসবি বাবা? আজ ফিরবি তো? সুজন পাঞ্জাবির কলার ঠিক করতে করতে বলল, ঠিক নেই মা, যেতে মিনিমাম ১ ঘন্টা তো লাগবেই। তারপর খাওয়া দাওয়া, বিয়ে পড়ানো। রাত তো কিছুটা হবেই। রাহেলা বেগম ছেলেকে মন দিয়ে দেখেন। ছেলে তার উজ্জ্বল ফর্সা। কি মায়াবী চেহারা। লাল পাঞ্জাবিতে আরও দেশ মানিয়েছে। গায়ের চামড়ার সঙ্গে কেমন ফুটে আছে দেখ। মাঝে মাঝে মনে হয় তারই না নজর লেগে যায়। ছেলেটা চাইলে শত শত মেয়ে তার জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে। অথচ ছেলেটাকে শত বোঝানোর পরেও ছেলেটা তার বিয়ে করতে নারাজ। কবে যে ছেলের মতি হবে কে জানে। ভদ্রমহিলা আফসোসের স্বরে বলল, আর কতকাল অন্যের বিয়ে খাবে বাপ? এবারে নিজে বিয়েটা কর না। সুজন বিরক্তিতে কপাল কুঁচকে নেয়। কি মা, তোমায় তো বলেছি মনের মতো মেয়ে পাচ্ছি না। পেলেই বিয়ে করে নেব। এত প্যারা দিও না তো। মুচকি হেসে মায়ের কাঁধ জড়িয়ে বলে, শোন মা, জীবনে এত প্যারা নিতে নেই বুঝলে। সব সময় শুধু চিল করবা। আর বিয়ের মতো একটা সাধারণ ব্যাপার নিয়ে এত বড় ইস্যু বানানোর তোমার কোনো দরকার নাই। দেখবে কখন না জানি হুট করে মেয়ে পছন্দ হলো আর তাকে সোজা বিয়ে করে নিয়ে আসলাম। রাহেলা বেগম থমথমে কণ্ঠে বলল, তাহলে তো ভালোই হয়। তবুও মরণের আগে ছেলের বউয়ের মুখ তো দেখতে পাব। সুজন বুঝল মা এবার ইমোশনাল মুডে চলে যাবে। দ্রুত মানি ব্যাগ পকেট ভরতে ভরতে বলল, আমি আসছি মা। থাকো। দেরি হয়ে যাবে। ফিরতে রাত হবে বোধহয়। বরযাত্রীর সঙ্গে বিয়ে বাড়িতে পৌঁছেছে সুজন অনেকক্ষণ আগেই। ধরনীর বুকে সন্ধ্যা নেমেছে কিছুক্ষণ আগেই। খাওয়া দাওয়া শেষে সুজন বাইরে একটু হাঁটতে বের হয়েছিল। বিয়ে পড়ানো হবে খানিকক্ষণ পরেই।
ভাবল একটু হাঁটাহাঁটির পরে বিয়ের পড়ানোর ওখানে থাকা যাবে। হঠাৎ অযাচিত কিছু কথা কানে বাজতেই সুজন থেমে গেল। এগিয়ে গিয়ে কথাগুলো স্পষ্ট শোনার চেষ্টা করল। এদিকটা কিছুটা নির্জন। সবাই বাড়ির ভেতরের দিকে। একজন মহিলা কণ্ঠ আর পুরুষ কণ্ঠ শোনা গেল। টাকা তো অর্ধেক দিয়েছেন মশাই, বাকিটা কবে পাব? এমন কচি মাল জুটিয়ে দিলন আর পুরো টাকাটা দিলেন না। আগে মেয়েটাকে পাই, বিয়েটা সম্পূর্ণ হোক, তারপর সব টাকা পেয়ে যাবেন। বিয়েতে যেন কোনো ঝামেলা না হয় কমলি, আমি আগেই বলে রাখলাম। তাহলে কিন্তু ফল ভালো হবে না। চিন্তা করবেন না, মেয়ে বেশি তেড়িবেড়ি করলে জায়গা মতো দিয়ে দেবেন। সমস্যা কোথায়? শিক্ষিত সুন্দরী মেয়ে দিচ্ছি, আর কি লাগে? এই জন্যই এতগুলো টাকা দিচ্ছি, এমনি এমনি তো দিচ্ছি না। ওদের কথা শুনে সুজনের কপালের চিন্তার ভাঁজ পড়ল। বুঝতে পারল এদের লক্ষণ মোটেও ভালো নয়। মহিলা আর পুরুষটির চেহারা দেখতে চেষ্টা করল সুজন। পর্দা একটুখানি ফাঁক করে দুজনের চেহারা দেখতেই সুজন আঁতকে উঠল। একই, এত স্বয়ং বর আর কনের চাচি। খাবার দাবারের সময় মহিলা নিজে পরিচিত হয়েছিল। বিয়েটা বেশি বড় করে আয়োজন করা হয়নি, একদম ছিমছাম। সুজন সরে এলো এখান থেকে। সুজন বেশ বুঝতে পারছে এদের লক্ষণ খুব একটা ভালো নয়। কোনো মেয়ের জীবন নষ্ট করতে যাচ্ছে। সুজন মানুষের মাঝে আসতেই হঠাৎ একটা 10-12 বছরের ছেলে এসে সুজনের হাত আঁকড়ে ধরল। সুজন ছেলেটার দিকে চমকে তাকাল। ছেলেটা সুজনের হাত চেপে ধরে বলল, ভাইয়া আমার আপুকে বাঁচান প্লিজ। আমার মা ভালো আপুকে জোর করে একটা বুইড়া ব্যাডার সাথে বিয়ে দিচ্ছে। সুজন ছেলেটাকে একটু ফাঁকা জায়গায় নিয়ে এলো। ছেলেটার মাথা ভর্তি চুল। সুজন তার মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে বাবু, আমায় সবটা খুলে বলো তো। ছেলেটা বলতে লাগল, মা আপুকে আটকে রেখেছে, জোর করে বিয়ে দিচ্ছে লোকটার সাথে। বাবা বাড়িতে নেই, ব্যবসার কাজে অন্যত্র গিয়েছে। এই সুযোগে মা আমাদের এখানে এনে আপুকে আটকে রেখে ভয় দেখিয়ে বিয়ে দিচ্ছে লোকটার সাথে। প্লিজ ভাইয়া কিছু একটা করুন, আমার আপুকে বাঁচান ভাইয়া। আমার মনে হলো আপনি আমায় সাহায্য করতে পারবেন। সুজনের কপালে চিন্তার ভাঁজ দৃঢ় হল। সুজন ছেলেটা মিছে আশ্বাস দিয়ে বলল, আচ্ছা তুমি যাও, আমি দেখছি। এই জায়গায় সে কী বা করতে পারে। জসিমকে সামনে পেয়ে সুজন ওকে চেপে ধরল। সত্যি করে বল, কি হচ্ছে? কি হবে? তোর 60 চাচা বুড়ো এটা জানতাম, কিন্তু তাই বলে সে অল্প বয়সী মেয়ে বিয়ে করবে? জসিম হেসে বলল, এইটাই তো তোকে দেখাতে চেয়েছিলাম। শোন, আসলে আমার কাকার একটা ব্যামো আছে, কচি মেয়ে বিয়ে করার ব্যামো। সুজন আশ্চর্য স্বরে বলল, এটা ব্যাপারটা তোর কাছে মজা মনে হচ্ছে জসিম? আর ব্যামো আছে মানে? ব্যামো আছে মানেটা কি? তোর চাচার এর আগে আরও বিয়ে করেছে নাকি? জসিম দাঁত কেলিয়ে হাসল। সুজন বলল, এটা ফাজিলামির সময় নয় জসিম। মেয়েটা নাকি বিয়েতে রাজি না, জোর করে তাকে বিয়ে দেওয়া হচ্ছে। তুই আমায় এটা বল, আগে যতগুলো বিয়ে করেছে তার সেইবুগুলো এখন কোথায়? জসিম চিন্তিত কণ্ঠে বলল, তাদের তো আমরা আর দেখিনি। বিয়ের পর চাচা তাৎপর সাবিকে অন্য ফ্ল্যাটে নিয়ে রাখত। এক্স্যাক্টলি। দেখ জসিম, ব্যাপারটা ভালো ঠেকেছে না আমার। এই মুহূর্তে আমাদের পুলিশে খবর দেওয়া প্রয়োজন। জসিমকেও কিছুটা চমকিত দেখাল। চিন্তিত কণ্ঠে বলল, কিন্তু বিয়ে পড়ানো তো শুরু হয়ে গেছে। তাই তো আমি তোকে খুঁজতে এসেছিলাম। কিন্তু বিয়ে তো আরও পর পড়ানোর কথা ছিল। চাচা বলল দ্রুত বিয়ের কাজ সারতে। সুজন জসিমকে বলল, তুই এখনই পুলিশকে ফোন করে আসতে বল। আশা করি 20 মিনিটের মাঝে ওনারা এসে পড়বে। আমি দেখি বিয়েটা আটকানো যায় কিনা ততক্ষণে। বলেই সুজন দৌড়ে ভেতরে গেল। এই বিয়ে এখনই থামান। সুজনের কথায় ঘরের মাঝে সবাই চমকে তার দিকে তাকাল। কাজী সাহেব কেবলই বরকনের নাম ধাম বলতে শুরু করেছিল। সুজনের কোথায় সেও কিছুটা থমকাল। চাচা বিরক্তির কণ্ঠে বলল, ফাজলামো করছো নাকি? বিয়ে পড়ানো কেন থামাবে? সুজন কোনো উত্তর দিল না। এগিয়ে গেল বসে থাকা কনের দিকে। সুজন সেকেন্ডের মাঝে কনের গোমটা দেওয়া মুখশ্রীর গোমটা তুলে দিল। কনের সাজে কান্নারত অশ্রুভেজা মুখশ্রীতে রমণী ড্যাবাড্যাব করে সুজনের দিকে চাইল। রমণীর চেহারা দেখতেই সুজন আঁতকে উঠল। এই বুঝি তার পায়ের নিচের জমিনে ফাটল ধরবে। সুজনের কল্পনায় ও ছিল না এই মুহূর্তে আশাকে সে এই অবস্থায় দেখতে পাবে। সুজনের বুকের মাঝে খানিকটা নড়ে উঠল।
বধূ সাজে কান্না মিশ্রিত মায়াবী মুখে নববধূর চেহারার জ্যোতিতে যেন ঝলসাচ্ছে। মেয়েটাকে কি আগেও থেকেও অধিক সুন্দর লাগছে? কই সুজন তো আগে কখনো এভাবে খেয়াল করে দেখেনি। নাকি সে দেখতেই চায়নি? চোখের পানি শুকিয়ে গালে লেপ্টে আছে। নাকে নলক, গলায় হার, কানে দুল। সুজনের কেমন অস্থির লাগল। অস্ফুট স্বরে উচ্চারণ করল, তুমি এখানে। আশা কোনো জবাব দিল না, শুধু ফ্যালফ্যাল নয়নে তাকিয়েই রইল। সুজন কাপা হাতে আশার ঘোমটা খানা নামিয়ে দিল। তার পক্ষে আর ওই মুখ দেখে শান্ত থাকা সম্ভব নয়। নিশ্চিত সে জ্ঞান হারাবে। আশা পূর্বের ন্যায় মাথা নিচু করে বসে রইল। চাচা আক্রোশের সঙ্গে বলে উঠল, কি শুরু করেছ? কাজী সাহেব বিয়ে পড়ান। সুজন এগিয়ে গিয়ে কাজীর হাত থেকে খাতাটা নিয়ে নিল। ওয়ার্নিং দিয়ে বলল, বললাম তো কোনো বিয়ে হবে না। কথা কানে যায় না আপনার? কাজী বলল, কিন্তু বিয়েটা তো ওনার, আপনার কথা কেন শুনব? সুজন চোখ গরম করে কাজীর দিকে চাইল। ফিসফিস করে বলল, কাজী সাহেব আপনি বেশি কথা বলেন। চুপচাপ বসে থাকুন। উনি যে টাকা দেব তার থেকে দ্বিগুণ দেব। বেশি ফটর ভালো নয় কেমন? দ্বিগুণ টাকার কথা শুনতেই কাজীর চোখ চকচক করে উঠল। কি হলো, বসুন। সুজনের ধমকে কাজী মুখ কাচুমাচু করে বসে পড়ল। চাচা রেগে গেল। সুজনের সঙ্গে তর্কে জোরাল। হাঙ্গামা শুনে আশার চাচি এগিয়ে এলো। সুজনের উদ্দেশ্যে বলল, এই ছেলে তুমি কে? এখানে এসে এসব কেন করছ? সুজন রাগী দৃষ্টিতে চাচির দিকে চাইল। চাচি থতমত খেল সুজনের এমন দৃষ্টিতে। সুজন কৌতুক করে বলল, চাচাকে তার মেয়ের বয়সী একজনের সঙ্গে বিয়ে দিচ্ছেন চাচি, এটা তো একদমই ঠিক নয়। বরং আপনার আর চাচার বয়সটা একদম পারফেক্ট কম্বিনেশন। চাচা প্লাস চাচি দেখেছেন কি মিল আপনাদের, একদম পারফেক্ট যুগলবন্দি। চাচাকে আপনি না হয়ে পুনরায় বিয়ে করে নিন কেমন? চাচি বিস্ফোরিত দৃষ্টিতে চাইল। সুজনের কথা বলার ভঙ্গিমায় ঘরে উপস্থিত সবাই হেসে দিল। চাচি তেতে উঠে বলল, ফাজলামো শুরু করেছ ছেলে। সুজন দাঁতে দাঁত চেপে বলল, ফাজলামো তো আপনারা শুরু করেছেন অবলা একটা মেয়েকে নিয়ে। চাচা তার লোকজন নিয়ে একটা বড়সড় হাঙ্গামা বাঁধিয়ে দিলেন। সুজন তার মাঝেই একবার ইশারায় জসিমের কাছে কিছু জানতে চাইল। জসিম ইশারায় মাথা নাড়ল। এক পর্যায়ে চাচা সুজনের গালে ঘুষি মারল। বাহ, চাচার হাতে তো ভালোই জোর আছে দেখছি। চাচা রেগে আবারও ঘুষি মারল। নাকে আসা হালকা রক্তটুকু মুছে সুজন শয়তানি হাসল। পুলিশের সাইরেন শুনে চাচা সতর্ক হল। এদিক ওদিক তাকাতে লাগল পালানোর পথ খুঁজতে। সুজন তাকে পেছনে থেকে জাপটে ধরে বলল, আরে চাচা, যে যাচ্ছেন কোথায়? আর একটু কোলাকুলি হয়ে যাক, তারপর তো শ্বশুর বাড়িই যাবেন। বিয়ের স্বাদ আপনার আজীবনের জন্য ঘুচে যাবে। ব্যাস আর কিছুক্ষণ। চাচা ধস্তাধস্তি করেও ছুটতে পারল না। সুজন ফিসফিস করে বলল, অযথা নিজের বল প্রয়োগ করবেন না চাচা। জোয়ান পুরুষ মানুষের সামনে কি আর আপনার বল খাটে? একটু খাটাতে দিয়েছি বলেই খাটিয়েছেন। আর পারবেন না। সুযোগই দেব না। পুলিশ অফিসার সেই মুহূর্তে বাকিদের নিয়ে ঘরের ভেতরে চলে এলো। সুজন চাচাকে টানতে টানতে নিয়ে এসে বলল, অফিসার এই লোক। সুজন বাকিটা বলার আগেই অফিসার নিজে থেকে বলতে লাগল, এই লোককে আমরা অনেকদিন যাবৎ খুঁজছি। এদের দল কমবয়সী মেয়েদের বিয়ে করে, হয় তাদের জোর করে পতিতা পল্লীতে পাঠাতো, নয়তো বিদেশে পাচার করত। আশার বিধ্বস্ত মুখটা কল্পনায় ভাসতেই সুজন রাগে চাচার হাত আরও শক্ত করে চেপে ধরল। এই মুহূর্তে লোকটাকে সে কয়েক ঘা দিতে পারলে তবে শান্তি পেত। সুজন ধাক্কা মেরে ফেলে দিল লোকটাকে। বলল, রাস্কেলটাকে নিয়ে যান অফিসার। চাচা ফ্লোটে মুখ ছাবা দিয়ে পড়ল। নাকে মুখে খানিকটা আঘাত ও পেল। অফিসার কনস্টেবলদের আদেশ দিলেন ওনাকে সহ বাকিদের তুলে নিয়ে যেতে। চাচা যাওয়ার সময় চিল্লিয়ে বলে গেল, কমলি, আমার সব টাকা ফেরত দিবি তুই। তোকে আমি ছাড়ব না। আর এই যে হিরো সাহেব, আপনাকেও দেখে নিব। জসিম, তুই আমার আপন মানুষ হয়েও বেইমানি করলি। সবগুলোকে দেখে নেব। অফিসার সুজন আর জসিমের সঙ্গে হ্যান্ডশেক করে বলল, দুঃখিত, আমাদের খানিকটা বিড়ম্বনার জন্য আপনাকে আঘাত পেতে হলো সুজন সাহেব। ইটস ওকে অফিসার, কোনো ব্যাপার নয়। অফিসার চলে যেতেই চাচি হাফ ছেড়ে বাঁচলেন। যদি তার নামটাও ছেলেটা বলে দিত তাহলে তো কেলেঙ্কারি ঘটে যেত। সুজন চাচির ছেলের হাত ধরে নিয়ে তার সামনে দাঁড়িয়ে বলল, আপনার নাম বলিনি মানে এই নয় আপনার সম্পর্কে কিছু জানি না।
ছেলেটাকে দেখছেন, মা হয়েও ছেলের বিশ্বাসযোগ্য হতে পারেননি। ছেলেটার জন্য আপনাকে এবারে কিছু বললাম না। ওকে দেখে রাখবেন। চাচি দুঃখিত হওয়ার ভান করে বলল, বিয়েটা যে তুমি ভেঙে দিল, না মানে, হলো না, এবারে মেয়েটার কি হবে বাবা? ওকে কে বিয়ে করবে বলো? সুজন স্পষ্ট বুঝতে পারল চাচির ইঙ্গিত। মেয়েটাকে আর সংসারে রাখতে চাইছে না সে। পরিচিত হবার সময়ই সে বলেছিল কনের মা বাবা নেই। সে আর তার স্বামী এখন মেয়েটার মা বাবা। অথচ এখন সব ফুস। ফুস হবে নাই বা কেন, সব তো ছিল নাটক। সুজন কাজীর দিকে তাকাতেই কাজী নড়েচড়ে বলল। সুজন খানিকটা সময় নিয়ে কপাল চুলকে শুধাল, কাজী সাহেব বিয়ে পড়াতে শুরু করুন। কিন্তু ওনাকে তো পুলিশ নিয়ে গেল। সুজন বিরক্তির স্বরে বলল, বারবার বুড়োটাকে টানছেন কেন বলুন তো? আমার মতো শক্ত সামর্থ্যবান পুরুষকে দেখতে পাচ্ছেন না? কাজী অবাক কণ্ঠে বলল, আপনি আর উনি? সুজন মাথা নাড়ল। চাচি আশ্চর্যান্বিত কণ্ঠে বলল, তুমি বিয়ে করবে ওই পোড়ামুখী মেয়েটাকে? হ্যাঁ, কোনো সমস্যা। আর নিজের ভাষা ঠিক করুন। আশা চমকে তাকাল। সেই মুহূর্তে সুজনের চোখে চোখ পড়ল। সৃজন গিয়ে ঠাস করে আশার পাশে বসে পড়ল। আশা উদ্বিগ্ন স্বরে বলে উঠল, কিন্তু স্যার। কথা বলবে না? কবুল বলতে বললে তবেই বলবে। সুজন কাজীর দিকে নিজের আইডি কার্ডটা বাড়িয়ে দিতে দিতে বলল, কি কাজী সাহেব, এদিকে কি শুনছেন? বিয়ে পড়ান দ্রুত, নতুন বউ নিয়ে বাড়ি যাওয়ার তাড়া আছে। বোঝেনি তো? নিশ্চয়ই আপনারও বাড়িতে বউ অপেক্ষা করছে। কাজী সাহেব মনে মনে আস্তাগফিরুল্লাহ পড়ল। নির্লজ্জ ছেলে। আশা তাচ্ছিল্যের স্বরে বলল, দয়া করছেন স্যার। এমন দয়া তো আমি চাই না। সুজন রেগে গেল। আশার এক হাত চেপে ধরে হিসহিসিয়ে শুধাল, ডোন্ট টক। আই রিপিট। এক থাপ্পড় মারলে সবগুলো দাঁত পড়ে যাবে। সুজনের হঠাৎ স্পর্শে আশা খানিকটা শিউরে উঠল। খানিকটা সাহস দেখালেও আশা সুজনের ধমকে মুখ ফুলিয়ে বসে রইল। আশা মনে মনে বলে, এখন আর সাহস দেখিয়ে কি করবি আশা? দুদিন আগে তো এই সাহসটা পাসনি। কি করে পাব? যাকে নিজের ভাইয়ের মতো স্নেহ দিয়ে বড় করল, তাকে যদি খাবার না দেওয়ার ভয় দেখানো হয় তাহলে মন কি আর মানে? আশা বুঝে পায় না নিজের ছেলের সঙ্গে কে এমন করতে পারে। আজও এমন মানুষজন বেঁচে আছে। আছেই তো তার চাচি, তার প্রমাণ। আশা পুলুর দিকে চায়। ভাগ্যিস ভাইটা তার সঙ্গে ছিল। তার স্নেহ করার ঋণ ভাইটা শোধ করে দিলও বুঝি। কাজী সাহেব আর চোখে চেয়ে বলল, দেনমোহর কত ধার্য করিব? সুজন গম্ভীর কণ্ঠে বলল, 10 লক্ষ, সঙ্গে আমাকেও ধার্য করুন। কাজী হতবাক হয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলেন। ছেলেটা এসেছে থেকে শুরু করে একের পর এক চমক দিয়ে যাচ্ছে। আশা সুজনের এমন কথায় আশ্চর্য হলেও কোনো প্রতিক্রিয়া দেখাল না। বিয়েটা আরও কিছুদিন আগে হলে তার চেয়ে খুশি বোধ হয় আর কেউই হতো না। তবে সে এই মুহূর্তে খুশি হতে পারছে না। নিশ্চয়ই সুজন স্যার তাকে দয়া করে বিয়ে করছে। তাছাড়া তো আর কোনো কারণ নেই। কারণ আশা তো সেদিন স্পষ্ট শুনেছিল নিস্তব্ধ তার সৃজনের কথা বলার সময় সুজন অন্য কাউকে ভালোবাসে। কাজী কবুল বলতে বললে আশা চুপ করে রইল। সুজন তার হাতে চাপ প্রয়োগ করে ফিসফিস করে বলল, কবুল বলো। কি হলো বলো? সুজন চাপ বাড়াল। আশা ব্যথা সহ্য না পেরে এক পর্যায়ে কবুল বলে দিল। বিয়ের শুরুটাই লোকটা ব্যথা দিয়ে করল। বাকিটা জনম কি হবে কে জানে। সন্ধ্যা বেলা। ফুফু বসে আছে ড্রয়িং রুমের সোফায়। তাসফি এসে জিজ্ঞেস করল, ফুপি, আপনার কিছু লাগবে? ঝাড়বাতিগুলো কি খুলে ফেলব? ফুফু মাথা নেড়ে বললেন, না থাকুক, দেখতে ভালো লাগছে। আর শোনো, অনুভবকে বলো আমার রুমের ফ্যানের ব্যবস্থা করে দিতে। এসির ঠান্ডা বাতাসে আমার ঠান্ডা লেগে যায়। তাসফি মাথা নাড়ল। আর ওদের ফোন দিয়েছিলে? আমি এলাম আর ওদের গ্রামে যেতে হলো। আমার বাপটার সব কিছুতেই বাড়াবাড়ি। এত আদিক্ষেতা করার কি আছে? শুধু কার্ড পাঠালেই তো হতো। আসলে গ্রামের মানুষের চিন্তা চেতনা কিছুটা ভিন্ন ধরনের তো ফুপি। তাছাড়া আপনার ভাতিজার রিসেপশন তো একবারই হবে, তাই না বলুন? হ্যাঁ, তা তো বটেই। আমার অনুভবের কোনো কিছুতে কমতি হলে একদম চলবে না। ওদের বলো কাজ শেষ করে দ্রুত আসতে। তাসফি মাথা নাড়ল। মেজো বউ এখন বাপের বাড়ি কেন গিয়েছে? এখনই কল করো ওটাকে। আমায় ধরিয়ে দাও দেখি। মেয়েটা বড্ড বেত্তমিজ। বড়দের সম্মানই করতে জানে না।
সেদিন আমার সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় একটা সালাম পর্যন্ত দিল না। অভদ্র মেয়ে মানুষ। তাসফি হাই ছাড়তে ছাড়তে ফুফুর অহেতুক কথার সঙ্গে তাল মেলাতে লাগল। ইচ্ছে হচ্ছে তার মহিলার চুলগুলো ধরে টেনে দেয়। এত কথা বলার কি দরকার ভাই? একটু চুপ কর না। এই মহিলা তার পাখির বাসার থেকেও বেশি কথা বলে। উফ, অসহ্য, ডিসগাস্টিং। তাসফি কি যেন নিতে রুমে এসেছি সেতটুকুর মাঝেই ভুলে বসেছে। হঠাৎ কি হলো তার? খানিকক্ষণ আগে সব জায়গায় তন্নতন্ন করে তার রান্না করা তরকারিগুলো খুঁজল, কিন্তু পেল না। অথচ তার কেবল মনে পড়ল সেগুলো তো সে ঝটপট ফ্রিজে ঢুকিয়ে রেখেছিল। মনটার যে হঠাৎ কি হলো। নিস্তব্ধ ল্যাপটপে রেস্টুরেন্টের হিসাবগুলো দেখছিল। আর চোখে তাসফিকে পরখ করছিল। তাসফি আবারও দ্রুত বেরিয়ে যেতে নিতেই নিস্তব্ধ ঝটপট উঠে এসে তাসফির হাত টেনে ধরল। দরজা চাপিয়ে দিল। তাসফির কোমর আঁকড়ে ধরে শুধাল, কি ব্যাপার বলো তো তোমার? ফুপি আসার পর থেকে দেখছি সারাক্ষণ ফুপির সঙ্গে লেগে থাকছ। এই অবলা মানবকে তো পাত্তায় দিচ্ছ না। তারও তো একটু পাত্তা পাওয়া উচিত। না রাতে ঠিকঠাক ছুতে পারলাম, আর না এখন। তাসফি মুচড়ামুচড়ি করে বলল, ছাড়ুন, আমার নিচে কাজ আছে। নিস্তব্ধ তাকে আরো খানিকটা চেপে ধরে বলল, কিসের এত কাজ তোমার? বউয়ের সব কাজ থাকবে শুধু তার স্বামীর খেদমতে। বাহিরে কিসের কাজ শুনি? কচু। তবে খাবার পেটে যাবে কেমন করে শুনি? নিস্তব্ধ বোকা হেসে মাথা চুলকাল। বউ, বলুন। আজ। বাকিটুকু বলার আগেই তাসফি তাকে ধাক্কা দিয়ে বেরিয়ে গেল। অসভ্য লোক। যাহ বাবা, অসভ্যের কি হলো? বলতে চাইছিলাম আজকে রাতে খাবারের মেনু কি? তাসফি যেতে যেতে বেঞ্চি কাটল। নিস্তব্ধ কটমট করে চেয়ে বলল, রুমে আসো, তোমার বেঞ্চির আমি 13টা যদি না বানিয়েছি। নিস্তব্ধর হিসাব নিকাশের কাজ করতে করতে সময় গড়াল অনেকটা। তার ফোন বেজে উঠল। নিস্তব্ধ রিসিভ করে এয়ারপড কানে গুজল। হুম, বল। চাচার দোকানে আয়। এখনই? নিস্তব্ধ ভ্রু কুঁচকে বলল, হোয়াট হ্যাপেন্ড? আসতে বলেছি, আয় না ভাই। এত প্রশ্ন করিস না তো। নিস্তব্ধ কপাল কুঁচকে ল্যাপটপ বন্ধ করল। আসছি। জীবনে তোরা এক ফোঁটা শান্তি দিলই না। সুজন দাঁত কেলিয়ে বলল, নিজে আছি অশান্তিতে। তোরা আর শান্তি করে কি করবি বল? একজন বলির পাঠা হওয়ার থেকে সবাই একসঙ্গেই বনবাসে চলে যাই। হ্যাঁ সেটাই তো। ওকে, আসছি, রাখো। চলবে ইনশাআল্লাহ।